রিলিজিয়াস টার্নিং পয়েন্টটাতে আসার কারণে ওই ভার্সিটি লাইফটাতে যাইতে চাচ্ছিলাম না। যখন ওই ভাইয়াকে দেখলাম যে পাগড়ি পরা, তারপরে এই লেবাস আছে, তো আমার কাছে একটা বেশ ভালো লাগছে। ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন? ভার্সিটিতে। স্পিরিচুয়ালিটি কি তোমাকে কোনোভাবে তোমার এই ক্যারিয়ার জার্নিতে হেল্প করছে কিনা? না, আমরা একটা কমন রুটিন ছিল, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এক জায়গায় আড্ডা দিতাম। তো যখন আমি প্রোগ্রামিং হিরোতে ভর্তি হই তখনই বলে দিয়েছিলাম, দোস্ত এখন থেকে আগামী 6 মাস আমাকে আর পাবা না। সবার সাথে আমার ভালো রিলেশন, হ্যাঁ। কিন্তু সব সময় চলাফেরা উঠা বসা হয় এমন কিছু মুষ্টিমেয় মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ হচ্ছে কি, আমি প্যাসিভ ইনকামের প্রতি বিশ্বাসী। আচ্ছা। অ্যাক্টিভ ইনকাম কতদিন করতে পারবো? বড় বড় স্বপ্ন দেখে ডাটা সায়েন্টিস্ট হবে, আসলে বিশ্বের ডাটা সায়েন্টিস্ট প্রয়োজন আছে। আমরা একটা জিপিইউ অ্যাক্সেস করতে পারি না, হ্যাঁ, একটা সেটাই। জিপিইউ ক্রয় ক্ষমতা আমাদের কাছে নাই। নাই, সেটাই। যারা আসলে টেকনোলজি বা প্রোগ্রামিং এই টাইপের ফিল্ডে আসতে চায়, তাদের জন্য ৩টা উপদেশ তোমার কি থাকবে? তো বিশেষ ইন্ট্রোডাকশন বা এটা সেটা কোনো কিছু নাই ফেরদৌস ভাই। তুমি যদি তোমার গল্পটা বলো। আজকে যেহেতু আমি আসছি হচ্ছে আমার বাড়িতে, তো ইউজুয়ালি আমি আবার বাড়ির ইনফরমেশন পাবলিকলি বলি না আরকি। কারণ বাড়ির ইনফরমেশন পাবলিকলি বললে মানুষজন হচ্ছে ধরো বিভিন্ন রকম আবদার করে আরকি। তো তখন আবদার রাখা আসলে এটা মুশকিল হয়ে যায় সবসময়। কারণ সবসময় তো আসলে মানে আবদার রাখতে হইলে ধরো প্রসেস কম্প্রোমাইজ করতে হয় বা একটা সিস্টেম কম্প্রোমাইজ করতে হয়। তো তখন আবার একটু বিপজ্জনক সিচুয়েশন হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু আজকে তোমার সাথে বসছি, তোমার গল্পটা যদি শেয়ার করো ফেরদৌস ভাই। আমার গল্পটা শুরু কিভাবে করবো। তুমি ওয়েব ডেভেলপার হয়ে উঠলা? ওয়েব ডেভেলপার কিভাবে হয়ে হ্যাঁ। উঠলাম? আমি আমার এক বন্ধুর মাধ্যমে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের সরকারি একটা প্রজেক্ট। সরকারি প্রজেক্টের একটা ভর্তি হয়েছিলাম। পরে ওইখানে আমার ভার্সিটি থেকে তো আমাদেরকে কোডিং শেখানো হইতো। হ্যাঁ। কোডিং শিখছি। তুমি আর কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে? প্রথমে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। আচ্ছা। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওইখানে আমাদের সি প্রোগ্রামিং শিখাইছে। তারপরে আপনার মাইক্রো কন্ট্রোলার, কম্পিউটার নেটওয়ার্কিং, এই বিষয়টা বেশ ভালোভাবেই কভার এটা কি করা ওই ছিল। আশুলিয়া ক্যাম্পাসে করছো না, তুমি? আমি শুক্রাবাদ ক্যাম্পাস থেকে শুক্রবার ওই যে করছিলাম। ধানমন্ডিতে জি, যেটা। ধানমন্ডিতে। ওখানেই এটা কত থাকতাম। সালের ঘটনা? এটা ১০ থেকে ১০ থেকে। জি, আচ্ছা। ১০ তার থেকে আগে কি ১৪। তুমি আ স্কুল তারপর হাই স্কুল এটা কোন এলাকাতে? আ আমি সবসময় সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই। আমার পোশাকটা আসলে এমনিতেই আচ্ছা, মানে তুমি স্বেচ্ছায় স্বেচ্ছায় আরকি। ইসে এটা আসছো। মাদ্রাসা শিক্ষার কারণে না। আচ্ছা, আচ্ছা। আমি আ ১ম এ ভাবছিলাম যে তুমি মাদ্রাসায় না, পড়াশোনা আমি করছো। এসএসসি পাস করছি ২০০৫ সালে। আচ্ছা। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়। তারপরে ইন্টারমিডিয়েটে ঝিনাইদহ কলেজ। তারপরে ওখানে ২০০৮ সালে পাস করছি। ১ম বার ফিজিক্সে ফেইল করছিলাম। ইন্নালিল্লাহ। আচ্ছা। তারপরে আবার ওইটা রিট্রাই করলাম। তারপরে কিছুদিন গ্যাপ গেছিল। মানে তুমি ইউনিভার্সিটি। কি ইনটেনশনালি পড়াশোনা একটু গ্যাপ দিছিলা? হ্যাঁ, ওই সময় কিছুটা গ্যাপ ছিল এবং আচ্ছা, ইউনিভার্সিটি ট্রাই করিনি। আচ্ছা। তারপরে যে বাসা থেকে প্রেশার দিল পড়াশোনা চালাইতে হবে। তখন ড্যাফোডিলে ভর্তি হলাম। মানে ওই সময় থেকে আমার এই রিলিজিয়াস টার্নিং টা আসতেছিল। আচ্ছা। তো আমি একটা ভাইকে দেখলাম যে পাগড়ি পরা আছে, এই পোশাক পরা। তো ভাইয়ের সাথে আসরের পরে কথা হলো ঢাকাতে, ওই আপনার মতিঝিলে জিলের পাড় মসজিদে। হ্যাঁ। তো ভাই বলতেছে আমি ড্যাফোডিল ভার্সিটিতে পড়ি। তখন আমার ঝিলের ভিতরে পর মানে ওই যে বাংলাদেশ ব্যাংকের পিছনে জি, ওটা। জি, জি, হ্যাঁ, জিলের পাড়ে হ্যাঁ। ওখানে। তো ওই সময় আমার মাথার ভিতরে একটা মানে কাজ করতেছিল যে ইউনিভার্সিটিতে এই পোশাকে পড়া যায়? হ্যাঁ, আচ্ছা। মানে আমি তো এই পোশাকে এদিকে রিলিজিয়াস টার্নিং পয়েন্টটাতে আসার কারণে ওই ভার্সিটি লাইফটাতে যাইতে চাচ্ছিলাম না। কিন্তু আচ্ছা। আমার বাসা থেকে প্রেশার দিচ্ছিল পড়াশোনার। তো যখন ওই ভাইয়াকে দেখলাম যে পাগড়ি পরা, তারপরে এই লেবাস আছে, সুন্নতি লেবাস। তো আমার কাছে একটা বেশ ভালো লাগছে। ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন? ড্যাফোডিল ভার্সিটিতে। আচ্ছা। ওই যে জিনিসটা ভিতরে থেকে গেছিল। হ্যাঁ। পরে আমি ড্যাফোডিল ভার্সিটিতে যাই। ওখানে যেয়ে মানে ওদের সবগুলা দেখলাম কোর্স কারিকুলাম, হুম। কোন কোর্স কারিকুলাম কি। তো আমার ইটিটা পছন্দ হয়েছিল। ওইটার ভিতরে রোবোটিক্স ছিল। না, আমার কাছে ফান টাইপের নতুন জিনিস, জিনিসপত্র টেকনোলজি বানানো যাবে এই জিনিসপত্র করে একটা। ভালো লাগে আরকি। আচ্ছা। তো ওখানে আমাদের তো সি প্রোগ্রামিং শেখাইছিল। হুম। তারপরে অন্যান্য যে বিষয়গুলো কম্পিউটারের ভিতরে মাইক্রো কন্ট্রোলার, বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন আপনার ইলেকট্রনিক ডিভাইস গুলো কিভাবে কাজ করে। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন এর বিষয় তো রাইট। ছিল। হ্যাঁ। যার কারণে আমার ১ম এ ইচ্ছা ছিল স্যাটেলাইট কমিউনিকেশন এর নিয়ে আগ্রহ ছিল। আবার রোবোটিক্স এর বিষয়েও আগ্রহ ছিল। হুম। কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে একটা জবে ঢুকি। তো স্যার বলছিল, "যে জবই পাও সেই জবেই ঢুকে যাও।" আচ্ছা। তো
ওইরকম একটা জবে ঢুকি। জবে ঢোকার পরে এক ওটা কি ১.৫ ইলেকট্রিক্যাল রিলেটেড কিছু ছিল? ইলেকট্রিক্যাল আসলে ওরা সিকিউরিটি মানে ইলেকট্রনিক্স যে সিকিউরিটি ডিভাইস গুলো ওরা ইমপ্লিমেন্ট করতো আরকি। ওই যে যেমন সিসি ফায়ার ক্যামেরা সিকিউরিটি, বা সিসি ক্যামেরা, হুম, তারপরে আপনার হচ্ছে যে আ কি বলে? ওই যে ফায়ার সিকিউরিটি হুম, আছে যে এগুলা। তো ওইটার মধ্যে আমি প্রোগ্রামার ছিলাম। আচ্ছা। তো ওদের বিভিন্ন ডিজাইন করা হুম, লাগতো, সিস্টেম ডিজাইন, হুম, তারপরে টেস্টিং করা হুম, লাগতো। তো শিল্পকলা একাডেমিতে ফায়ার যে এইগুলা সিস্টেম। ফায়ার সিস্টেমের ওইগুলা করছিলাম। তারপরে হচ্ছে যে ওখান থেকে হঠাৎ করে আমার মা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আচ্ছা, আরেকটা টার্নিং পয়েন্ট আসে আমার লাইফে। তো বাবাকে বললাম সে ঢাকায় যাবে না। গ্রামেই থাকবে। আচ্ছা। আমি চাকরিটা তোমার রিজাইন কি দিয়ে অন্য চলে কোনো আসি। ভাই-বোন আছে? আচ্ছা, তারা কি এখানে তারা থাকে? দেশে থাকে না। বিদেশ থেকে? আর ২ ভাই থাকে। তারা ফ্যামিলি সহ বিদেশ দেশের থেকে। বাইরে থাকে। আচ্ছা, আর তুমি শুধুমাত্র আমি দেশে থাকো? শুধুমাত্র দেশে থাকি। আচ্ছা, যার কারণে আব্বার কাছেই থাকার কারণে ওই জবটা ছেড়ে চলে আসতে হয়। তো ওই জবটা ছেড়ে চলে আসার পরে এক ফ্রেন্ড সাজেস্ট করলো এই যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এটাতে আসার পরে এরা ওয়ার্ডপ্রেস শিখাইছে। এটা ওয়ার্ডপ্রেস কত সালের ঘটনা? এটা ১৬ র পরে, ১৬ র। ১৬ র পরে। আর আচ্ছা, এই আমি ১৪ লার্নিং থেকে এটা কি এ এই হাটগোপালপুরেই? অনলাইন বেস ছিল। আচ্ছা, অনলাইন বেস ছিল। অনলাইন ব্যাচ ছিল। অনলাইন ব্যাচে ছিলাম। তো ওরা ওয়ার্ডপ্রেস শিখাইছিল ওই সময়। আমার কাছে কেমন আনইজি লাগতেছিল যে আমি তো প্রোগ্রামিং করব, আমি তো কোডিং করব। একটা আচ্ছা, জিনিস কিভাবে হচ্ছে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে কাজ করতেছি, হ্যাঁ, ওটার বিহাইন্ড দ্য সিন আমি কিছু বুঝতেছি না। রাইট। তো পরে যেয়ে যখন পিএইচপি শিখলাম, পিএইচপি শেখার পরে ওইটার বিহাইন্ড দ্য সিন মেকানিজম গুলো বুঝতে শুরু করলাম। মজা লাগতে শুরু করলো। তো আমি যখন এই প্রোগ্রামিং হিরো থেকে পরে যেয়ে যখন আমি জব পাইছি, সেখানেও আমার হচ্ছে যে ২ টা ওয়েবসাইট ছিল ওদের। আমাকে মেইনটেইন করা লাগছে ওই ওয়ার্ডপ্রেস দিয়ে। তখন ওই নলেজটা আমার আবার কাজে কাজে লাগছিল। লাগছে। তো হ্যাঁ, লার্নিং আর্নিং এর গল্প বলতেছি। লার্নিং আর্নিং এর থেকে আমি হচ্ছে যে টপ যা ২ জন হয় তাদের ভিতর থেকে আমি ২ জন হয়েছিলাম। আচ্ছা, টপ ২ জনের ভিতর থেকে। আচ্ছা। কারণ মার্কেট প্লেস থেকেও ইনকাম ছিল। হুম। তো ওখান থেকেই ল্যাপটপ দিছিল একটা। আচ্ছা, আচ্ছা। তো সেই ল্যাপটপ এখনো আছে। এখনো চালাচ্ছি। এখনো চালাচ্ছ এখনো সেটা? চালাচ্ছি। আমি কাস্টমাইজ করে নিছি। আচ্ছা, ওই অল্টনের ল্যাপটপ ছিল হ্যাঁ, মনে হয়। ওয়ালটনের ল্যাপটপ ছিল Passion BX 5800S সম্ভবত। কিন্তু আমি এটাতে NVMe SSD লাগাইছি 2 টেরাবাইট। যেটাতে আমি 2 লিনাক্স টেরাবাইট। জি, 2 টেরাবাইট লাগাইছি। আমি ফুল লিনাক্স মোডে আছি আরকি। আচ্ছা। কারণ এর আগে আমি প্রায় আমার লাইফে ২০০ বারের মতো উইন্ডোজ লিনাক্স এই করতে আবার ডুয়াল বুট করছি, আবার হ্যাঁ। সিঙ্গেল বুট করছি। কিন্তু ডেভেলপমেন্ট করতে গেলে মানুষজন এগুলো ডেভেলপমেন্ট করে। করতে গেলে এখন ফিক্স হয়ে গেছি যে আসলে উইন্ডোজে মানে লিনাক্সেই থাকবো। না, লিনাক্স ছিল ভালো। ধরো তোমার তো তুমি সার্ভারে কোনো কিছু ডিপ্লয় করতে গেলে তোমাকে তো কমান্ড লিখতে হয়। তো কমান্ড লিখতে ওইটা হয়, তোমার সেটা করতে লিনাক্সেই হয়। কিন্তু কিন্তু যখন আমি কন্টিনিউ হবে। সবসময় লিনাক্স এর উপরে থাকবো তখন কিন্তু আমার একটা গ্রিপ চলে গ্রিপ আসবে। চলে আসে। ওই কমান্ড লিখতে। যেমন কমান্ড আমি লিখতে, যখন লিখতে। ডেভেলপমেন্টে ছিলাম আমারও শুরুর দিকে আমি ধরো ল্যাপটপের মধ্যে একবার ডুয়াল বুট দিতাম। কিছুদিন পরে আবার বাদ দিতাম। মনে হতো না উইন্ডোজই করব। কিন্তু উইন্ডোজে আসলে ডেভেলপমেন্ট করে একটা আমি পার্সোনালি অত বেশি ফিল পাই না স্যাটিসফাইড আরকি। এটা হওয়া যায় না মনে আরকি। হয় না যে এটা একটা ডেভেলপমেন্ট ইকোসিস্টেম আরকি। সেক্ষেত্রে ইটা অনেক ভালো আরকি। মানে লিনাক্সে আমি তো মোস্টলি উবুন্টু ইউজ করতাম। আর তুমি সার্ভারে যেকোনো জায়গাতে ডিপ্লয় করতে গেলে সেখানে মোস্টলি এনভায়রনমেন্টটা লিনাক্স এনভায়রনমেন্টই হয়। লিনাক্স এনভায়রনমেন্ট এ আসলে চুজ হ্যাঁ, করতে হয়। রাইট। হ্যাঁ। তো বলতেছিলে লার্নিং আর্নিং এর গল্প তুমি টপ 2 হইলা তারপরে টপ 2 হইলাম। মার্কেট প্লেসে কাজ করতেছো। মার্কেট প্লেস এ কাজ করতেছিলাম। এরপরে হঠাৎ একদিন ফোন আসলো যে আপনি টপ মানে ল্যাপটপের জন্য নির্বাচিত হইছেন। তো আপনার কিছু তথ্য লাগবে। আপনার যে আর্নিংস এর হুম, তথ্য আছে সেগুলা দেন। হুম, তো সেগুলা প্রুফ হিসেবে দিলাম। হুম। তারপরে একদিন ফোন করতেছে যে আপনি এই ল্যাপটপ ডিসি অফিস থেকে কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা। তো ভালোই এটা লাগতেছিল। কি ঝিনাইদহ ডিসি অফিস? ঝিনাইদহ ডিসি অফিস থেকে। আচ্ছা। তো এটা কালেক্ট করলাম। পরে একসময় আমি অনলাইনেই আরকি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট এর দিকে ওই সময় একটু ঝোঁক ছিল। পরে হঠাৎ করে প্রোগ্রামিং হিরোর একটা পাই। এটা কত সালের? ফেসবুকে। এটা কত ১৯ এর পরে, ১৯ এর পরে। আচ্ছা। ১৯ এর পরে। মানে করোনাকালীন আরকি। হুম। তাহলে তো ২০ এর দিকে হবে আরকি। জি। ২০ এর ব্যস্ত শুরুতে। হয়েছিলাম আমি। আচ্ছা, ব্যস্ত হয়ে থাকলে তোমার ২০২১ ২১ বা ২২ এর দিকে সম্ভব। ২২ এর দিকে। ২২ এ। ২২ এ তো আমি জব পাই। আচ্ছা, ২২ এ জব পাইছো তাহলে জি। ২১ এ সম্ভবত। অথবা ২২ এর শুরুর দিকে আরকি। বা ২২
23-24 না, আমি 22 এর শেষের দিকে জব পাই। জব পাইছো তাহলে 22 এর শুরুতে। 23-24 এ হ্যাঁ, আরকি হ্যাঁ। জব ২ বছর ওদিকে জব এসে গেছে। আচ্ছা। তো যাই হোক তুমি তোমার ইসের কথা বলতেছিলা। কি জানি বলে এটাকে? প্রোগ্রামিং হিরো সম্পর্কে জানলা। আচ্ছা, হ্যাঁ, প্রোগ্রামিং হিরো সম্পর্কে যখন জানলাম, জঙ্কার ভাইয়ের একটা ভিডিও আসলো। হ্যাঁ। আসলে জঙ্কার ভাই কেমন যেন একটা চুম্বকের মতো। আচ্ছা। তো এই বিষয়টা যখন লেভেল 2 তে যায় পোলাপাইন ধাক্কা খায়। হুম, ১ম ব্যাচ 1 করার পরে যদি কেউ লেভেল 2 তে যায়, হুম। মানে লেভেল 1 করার পরে হ্যাঁ, তখন একটা ধাক্কা খায়। ধাক্কা খায়। যে আসলে সবাই মনে করে যে জঙ্কার ভাইয়ের কাছ থেকেই শিখতে পারলে সব। হ্যাঁ, একজনের কাছ থেকে শিখতে পারলেই মানে হ্যাঁ, মনে হয় ভালো। ভালো। তবে আবার এই লেভেল 2 সিস্টেমটাও আমার ভাল লাগছে। হ্যাঁ, যে আসলে এই জিনিসটা এড়ানো যায়। কারণ এখন যে এআই এর যে বিষয়টা আসছে, এখন যে সেলফ লার্নিং করা লাগতেছে। আমি যে সেলফ লার্নিং করতেছি, এমসিপি সার্ভার গুলো হ্যাঁ। মানে তৈরি করা, তারপরে এআই দিয়ে কাজ করা। আমি ধরো আমার কাছে যেটা মনে হয় যে আপকামিং ডেজ এ তোমার আসলে যেটা করতে হবে তোমাকে বিভিন্ন জায়গা থেকে টপিক গুলো টপিক গুলো পাইতে হবে। নিতে হবে। টপিক গুলো পিক করতে হবে। এরপরে তোমার নিজের মতো করে শেখা নিজের শুরু মতো করে শেখা শুরু করতে হবে। আমাদের একটা এক্সপেকটেশন থাকে কি ছোটবেলা থেকে আমাদের এডুকেশন সিস্টেম এরকম যে তোমাকে একজন এক স্কুলে পড়াবে তারপর বাসায় এসে আবার তুমি টিচারের কাছে পড়বা তারপর আবার কোচিং এ যাবা মানে একটা জিনিস তোমাকে পুরা গিলাই খাওয়াই দিবে টাইপের গিলাই খাওয়াই দিবে টাইপের। কিন্তু ওইটা নিয়ে আসলে টেকনোলজি ওয়ার্ল্ডে সার্ভাইভ করা আসলে করা যায় খুবই না। ক্রিটিক্যাল বিষয় মানে সম্ভব খুবই না ক্রিটিক্যাল অলমোস্ট বিষয়। হ্যাঁ তো তুমি প্রোগ্রামিং হিরোর খোঁজ কি শঙ্কর ভাইয়ের মাধ্যমে পাইছো জি, আমি ভিডিও দেখছিলাম। তারপরে ইন্সপায়ার্ড হলাম যে না, আমি তো আসলে WordPress দিয়ে কিছু করার আমি ফিউচার দেখতেছি না। হয়তো অনেকেই WordPress দিয়ে অনেক কিছু করে ফেলছে, গাড়ি-বাড়ি করছে, হুম ফিউচার অনেক কিছুই আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ড ও হচ্ছে ইসলাম ইউনিভার্সিটিরই। ও হচ্ছে যে WordPress থিম কাস্টমাইজেশন করে, যশোরে আছে। ও অনেক ভালো পজিশনে আছে। না যশোরে এরকম বেশ কিছু মানুষজন আছে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার এবং তারা অনেক টাকা পয়সা ইনকাম অনেক, করে। অনেক টাকা পয়সা ইনকাম করে। অনেক ভালো পজিশনে ইনফ্যাক্ট আছে। আমি অবাক হয়ে গেছি যে আমাদের এই যে বিভিন্ন তুমি তো জানো যে প্রত্যেক মাসে ১০০ জন করে পোস্টার পাবলিশ করে জি, যে যারা জব পাইছে। জি, তো আমি শুরুর দিকে ২০২৩ এ যখন ফুল টাইম জয়েন করলাম প্রোগ্রামিং হিরোতে তখন আমি শুরুর দিকে একটু মানে হঠাৎ কিউরিওসিটি হইলো যে এমন টেকনোলজি কোম্পানির নাম আমি নিজে তো ধরো যেহেতু ঢাকাতে কাজ করছি বেশ কিছু কোম্পানি সম্পর্কে জানাশোনা আছে। আমি দেখলাম যে এই কোম্পানিগুলোর নাম আমি আগে কখনো শুনি নাই। তা আমার মনে হইলো যে এটা কি ফেক কোম্পানি নাকি? মানে এগুলোর নামই শুনি নাই। এখানে দেখি লোকজন কাজ করতেছে। আবার মানে ১ জন ২ জন না। এরকম জায়গা আছে যে ৩ জন ৪ জন ১০ জন করে চান্স পাচ্ছে। ফ্রিকোয়েন্টলি কিছু নাম আসতেছে সামনে। তো আমার মনে হইলো যে আসলে ঘটনাটা কি? পরে আমি আমাদের জব প্লেসমেন্ট টিমকে বললাম যে, "আসলে এই কোম্পানিগুলো কোথায়? কারা? তুমি কি একটু স্টুডেন্টের সাথে একটু ফোন-টোন করে একটু জানতে পারো কিনা? ডিটেইলসটা একটু।" পরে ওরা যে ইনফরমেশনটা জানাইলো যে ধরো যশোর, রাজশাহী, সিলেট এরকম বেশ কিছু পার্টিকুলার জায়গা আছে যেখানে there are certain people যারা ফ্রিল্যান্সার হিসেবে অনেক ভালো কাজ-টাজ পায় এবং ওরা যেটা হয় মেজরিটি কিন্তু ফ্রিল্যান্সারের যাত্রা শুরু হইছে তোমার WordPress দিয়ে বা WordPress বা এই টাইপের ডিজিটাল মার্কেটিং এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। তো এখন WordPress এ কাজ করতে তোমার প্রোফাইলটা কিন্তু একটা ভালো ভারী হয়ে গেছে। মানে তোমার অনেক আ রিভিউ আছে এটা সেটা আছে। কিন্তু তুমি যখন React বা এরকম কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর প্রজেক্ট তুমি বের করতে পারলে ওখানে কিন্তু ভালো টাকা পয়সা আছে। তো অনেক সময় ওরা যেটা করে যে ওরা ওই কাস্টম প্রজেক্ট নেওয়া শুরু করে। নিয়ে পরবর্তীতে এই যে টিম হায়ার করে। তা আমি দেখলাম যশোরে একটা ছোট বাসা ভাড়া নিয়ে একটা অফিস খুলে বসে আছে। ওখানে ১০-১৫ জন কাজ করে এবং ওরা মানে বেশ ভালো টাকা পয়সা ইনকাম করে। এবং ওখানে দেখি যে আমাদের ২ জন ৩ জন করে স্টুডেন্ট চাকরি-বাকরি পায়। কারণ অনেকে আছে যে যারা যশোরে থাকে, ঝিনাইদহে থাকে, বিভিন্ন জায়গাতে। এখন ওখান থেকে যাইতে পারবে না। সে ঢাকায় হয়তোবা যাওয়া সম্ভব না। সে ওখানে বসে কাজ করতেছে। সো আ ও মানে WordPress এর জিনিসটাকে আমি পুরোপুরি ওইভাবে নেগেটিভলি দেখি না। যদি না কেউ ধরো সে এটাকে সামনে আগায় নিয়ে যেতে পারে আরকি। সামনে আগানো মানে সে ডিফারেন্ট ব্রাঞ্চেস এর ভিতরে ঢুকবে। আসলে হুম, WordPress তো একটা আমাদেরকে অ্যাবস্ট্রাকশন দেয়। অ্যাবস্ট্রাকশন কিন্তু দেয়। আমরা যারা ডেভেলপার, প্রোগ্রামার আমরা চাই নিজের কাছে ফুল কাস্টমাইজেশনটা, হ্যাঁ, নিজের কাছে ফুল কন্ট্রোলটা। হুম। এইটা আরকি। মানে WordPress তো ধরো তুমি এমনিতে React এর ক্ষেত্রেও কিন্তু একটা সময় বয়লার প্লেট অনেক পপুলার ছিল। যে তুমি একটা পুরা টেমপ্লেটেড সিস্টেম থাকবে। তুমি এটারে জাস্ট বসাবা। তারপরে অনেকগুলা কাজ তোমার তৈরি করা থাকবে। তুমি এখন আস্তে জিনিসপত্র করবা। তো আমার এখানে আবার Gemini অন হয়ে Gemini উত্তর দেওয়া শুরু করছে। তো যাই হোক। তো এখন WordPress তোমার কাছে অত বেশি মজা লাগতেছিল না। তো তারপরে তোমার মনে হলো যে ওর ডেভেলপমেন্ট পুরোপুরি শেখা। জি। আমি হুম, প্রোগ্রামিং হিরোতে জয়েন করার পরে হুম। মানে আমার তখন আবার জব দরকার ছিল। আচ্ছা। জবলেস ছিলাম। তো আমি প্রায় ২,০০০ ঘন্টা মিনিমাম হার্ড ওয়ার্ক করছি। আসলে ২,০০০ ঘন্টা। জি।
এটা কেমনে তুমি ক্যালকুলেট করলা? কেমনে ক্যালকুলেট করলাম মানে এই যে হ্যাঁ। ৬ মাস আমি যে হার্ড ওয়ার্ক করছি হ্যাঁ। জবের জন্য। আসলেই হার্ড ওয়ার্ক করছি। আমার কিরকম বাচ্চা একটু যদি তুমি ডিটেইলস এ বলো? একটা এক্সাম্পল যদি আমার যেটা মনে পড়তেছে এখন, আমার ছেলে অসুস্থ ছিল। আচ্ছা। তার হচ্ছে যে হসপিটালাইজ করা লাগলো। প্রায় ১ মাস মতো আরকি হসপিটালাইজ। এই একটা মাস আমি ল্যাপটপ নিয়ে হাসপাতালেই ছিলাম। ১ মাস জি। হাসপাতালে? হাসপাতালে ল্যাপটপ নিয়ে আমি কাজ করছি, অ্যাসাইনমেন্ট জমা দিছি। টাইমলি অ্যাসাইনমেন্ট জমা দিছি। না দিলে আমি এসসিআইসি তে যাইতে পারব না। আর আমি এসসিআইসি তে যাওয়ার পরে মানে অল্প কিছুদিন পরেই জবটা পাইছিলাম। মানে এটা তো একটা ইনটেন্স বিষয় যে তোমার জি। বাচ্চা হাসপাতালে। তোমার কি এইরকম চিন্তা মাথার মধ্যে কেন আসছে? কারণ কারণ কি তোমার চাকরি-বাকরি ছিল না এইটা? না ওই সময় চাকরি-বাকরি ছিল না তো। আচ্ছা। যার কারণে আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই যে ভিতর থেকে একটা প্যাশন হ্যাঁ, যে কিছু একটা করতে হবে। আর প্রোগ্রামিং হিরো মানে তাদের এমন জিম্মাদারি নাই হ্যাঁ, মানে একদম গার্ডিয়ানের মতো হয়ে যায় যারা করতে চায়। হ্যাঁ। যারা করতে চায় না তাদের তো আসলে কেউ করাইতে পারবে না। আমি তোমাকে একটা খুবই ব্যক্তিগত কোয়েশ্চেন করি। ব্যক্তিগত কোয়েশ্চেন হচ্ছে ধরো তোমার কাছে কি কোনভাবে মনে হয় যে তুমি এই যে তোমার যে একটা আ স্পিরিচুয়াল লাইফস্টাইল আছে বা ধর্মীয় একটা লাইফস্টাইল আছে, এইটার কারণে কি তোমার লাইফে একটু ডিস্ট্রাকশন কম? মানে অনেকে থাকে না যে ধরো জেনেরিক ভাবে যখন চলতে থাকে তখন দেখা যায় যে তার লাইফের ভিতরে এটা সেটা বিভিন্ন জিনিসপত্র অনেক বেশি প্রায়োরিটিতে ঢুকে যায়। তারপরে তার ক্যারিয়ারটা সাইডে পড়ে যায়। বাট স্পিরিচুয়ালিটি কি তোমাকে কোনভাবে তোমার এই ক্যারিয়ার জার্নিতে হেল্প করছে কিনা? অবশ্যই। কিরকম ১ টা ২ টা যদি অ্যাঙ্গেল এ আ তুমি বলো? আসলে আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যখন আমার রুমমেট আমরা ২-৩ জন যখন রুমে থাকতাম, রুমমেট বিশেষ করে রাশেদ বলতো, "তোর সাথে জিন থাকে।" জেন থাকে। জিন থাকে। যেমন হঠাৎ করে হয়েছে কি একদিন পরীক্ষায় আমি এটা সম্ভবত বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স এর পরীক্ষা। একটা টপিক আমি মানে ওইটা যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমি জানতাম না। আচ্ছা। তো প শেষ বলতেছে যে, "এটা তো টপিকের অন্তর্ভুক্ত। এটার মধ্যে থেকেও প্রশ্ন আসতে পারে।" তাই নাকি? তো দে আমি একটু দেখি। তো হুম, এখন শেষ মুহূর্তে দেখে কি করবে? আর ১-২ ঘন্টা আছে। হুম। তখন আমি বলতেছি, "আমার এই চোখ দিয়ে জাস্ট ফটো স্ক্যান করে স্ক্যান করে নেবো আরকি। এখন স্ক্যান করে নেবো, প্রশ্ন হুম, আসলে এটা আগে লিখবো।" হ্যাঁ। তারপরে ও বলতো যে মানে আমি হুম, খুব অল্প সময়ে পড়ালেখা শেষ করতাম। মানে আচ্ছা, আমার সব পড়া মেমোরাইজ হয়ে যেত খুব অল্প সময়ে। মানে হুম, অল্পতে আমার সব কাজ হয়ে যেত। আচ্ছা। কারণ ৫ ওয়াক্ত নামাজ পড়তে, তারপর মসজিদে কিছু এক্সট্রা সময় দিতে। আমি তুমি আবার মসজিদে এক্সট্রা সময়, তোমার ক্যারিয়ার, তারপর তোমার ফ্যামিলি, বাচ্চা-কাচ্চা সব মিলে তুমি টাইম ম্যানেজ করতে কিভাবে? এখন তো যারা ইউনিভার্সিটিতে অটো ম্যানেজ পড়াশোনা করে হয়ে যায় আসলে। কিরকম? কিভাবে অটো ম্যানেজ হয়ে যায় এটা বুঝতে পারি না। আচ্ছা, আর এমনিতে ধরো তোমার যখন তুমি শিখতেছিলা ওয়েব ডেভেলপমেন্ট, ওই সময় তোমার লাইফের রুটিনটা কেমন ছিল? আই বিলিভ তখন তো তোমার ফ্যামিলি অলরেডি আছে। আচ্ছা। হ্যাঁ। ওই ফ্যামিলি রুটিনটা আছে। সম্পর্কে যদি একটু আ বলো। আমি শুধু ফ্যামিলির প্রয়োজন ছাড়া বাইরে যাইতাম না। আর আমার লাইফে আমি কখনো গেম এক্টিভিটিজ এ নাই। এখনো পর্যন্ত আমার কোন ফ্রেন্ড বলতে পারবে না যে ওকে দেখছি ফুটবলে লাথি দিছে, ক্রিকেট নিয়ে খেলছে। আচ্ছা, আচ্ছা, ওরা খেলতো আমি দেখতাম। আচ্ছা, কিন্তু আমি কোনদিন করিনি। আচ্ছা। তাহলে তোমার লাইফে এন্টারটেইনমেন্ট এর মাধ্যম কি এন্টারটেইনমেন্ট এ শেখা আমার বা মনে করেন যে বই পড়া এন্টারটেইনমেন্ট মানে মনে করেন যে কয়েক হাজার বই পুস্তক পড়ছি। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি কবিতা লিখতাম। কবিতাও লিখতে? আচ্ছা। আমি শুধু কবিতা নরমাল কবিতা না আমি সনেট লিখছি। সনেট। পাবলিশ করিনি। আচ্ছা। কারণ আসলে একবার যখন শুনলাম যে রাসূলুল্লাহ হুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পছন্দ করেন না তারপর থেকে লেখা বন্ধ করে দিছি। আমার ৮-১০ টা সনেট আছে। এটা কি যে তোমার স্পিরিচুয়াল লাইফ এ ঢোকার আগে? স্পিরিচুয়াল লাইফ এ ঢোকার সময় আরকি। মানে সময়কার। আমি যখন কলেজে পদার্পণ করি আসলে তো আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। আমাদের স্কুল আর মসজিদ একসময় কাছাকাছি। আমাদের গ্রামের স্কুল আর মসজিদ কাছাকাছি। আমরা স্কুলে যাইতাম। হুম। ওখান থেকে নামাজ পড়তে আসতাম প্রাইমারি থেকেই। প্রাইমারির অবস্থা এরকম ছিল। পরে আমার মনে পড়ে আমি ক্লাস 8 এর পর থেকে আর নামাজ কাজা দেইনি। আচ্ছা। আচ্ছা, তুমি তোমার ডেইলি লাইফ বলতেছিলে। তো তোমার ডেইলি লাইফ শুরু হইতো কেমন? যে তুমি ধরো সকালে বেশি প্র্যাকটিস করতে নাকি রাতে নাকি কিভাবে তোমার ফ্যামিলি টাইম এন্ড এভরিথিং ম্যানেজ করতে? ফ্যামিলির সাপোর্ট দেওয়ার পরে যখনই সময় পাই তখনই করি। তখন তো মোটামুটি তোমার অন্য কোনো কাম-কাজ ছিল না। তুমি না বাড়িতে অন্য কোনো কাজ-কাম আমি ছিল না। আমি ফজরের পরের যে সময়গুলোটা ছিল ওইগুলো কাজে লাগাইতাম। আচ্ছা। তারপরে এশার পরে কয়েকটা সময় বেশ কিছু সময় ১-২ ঘন্টা। হুম। মানে যে সময়টা আমার ডিস্ট্রাকশন থাকবে না। তুমি তো হাটগোপালপুরে থাকো এবং এটা ধরো আ ঢাকার কনটেক্সট এ যদি চিন্তা করা হয় তাহলে এটা একটা আ তোমার মফস্বল এরিয়া। মফস্বল এরিয়া বলে। হ্যাঁ, আমি শব্দটা ভুলে গেছিলাম। ধন্যবাদ। মফস্বল এরিয়া। তো এই মফস্বল এরিয়াতে কিন্তু একটা কমন প্যাটার্ন আছে। তো আমি নিজেও যেহেতু গ্রামে থাকছি, তুমি আজকে আমার বাড়িতে আসছো। তো আমি একটা জিনিস দেখছি। আ আমি তো রিসেন্ট টাইমে আমার বাড়ি থাকি না। বাট আমার ছোটবেলার কথা যদি কিছুটা মনে করি, there are certain people যারা ধরো আমার কাছে মনে হয় যে মানে কিছুই করে না আরকি। ধরো
হাউতাশ করে, তারপরে একটা দুইটা সরকারি চাকরির পরীক্ষা-টরীক্ষা দেয়। ওর কিন্তু ধরো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সেটা থেকে পড়ছে। কিন্তু কিছুই করতেছে না। ধরো খায়-দায়, ঘুমাইতেছে, করতেছে এবং আমাদের কিন্তু জাতিগতভাবে একটা জিনিস আছে যে তুমি যদি ৩ বেলা ভাতের ব্যবস্থা তোমার হয়ে যায়, তখন কিন্তু তুমি আর অত বেশি একটা তোমার লাইফে ক্রিটিক্যালিটি কমফোর্ট জোনে প্রবেশ করলে তখন আর হ্যাঁ, মনে হয় না এবং এটা কিন্তু বুঝেও না অনেক মানুষ যে এটা আমার জন্য খারাপ হচ্ছে বা এই টাইপের একটা জিনিস এবং আই বিলিভ যে তোমার এলাকাতেও এরকম মানুষজন আছে যারা ধরো চাকরি-বাকরি পাচ্ছে না। কারণ দেশে তো আসলে বেকারের সংখ্যা অনেক। তো সেই জায়গাটাতে তোমার কাছে কি মনে হয় যে ধরো জেনেরিক একটা পারসন সে যদি ধরো ৬ মাসের মতো একটা সময় একদম পৃথিবীর সবকিছু বন্ধ করে দিয়ে একটা জায়গাতে ফোকাস করে, তাইলে কি একটা জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব কিনা? এটা আমার ক্ষেত্রেই হয়েছিল। আমি ওই ৬ মাস আমার বন্ধুদেরকে বলে দিয়েছিলাম। আমরা একটা কমন রুটিন ছিল। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এক জায়গায় আড্ডা দিতাম। তো যখন আমি প্রোগ্রামিং হিরোতে ভর্তি হই, তখনই বলে দিয়েছিলাম, "দোস্ত এখন থেকে আগামী ৬ মাস আমাকে আর পাবা না।" এবং আমি এটা খুব মেইনটেইন করতাম। মাঝে, মাঝে ২-১ দিন ওদের সাথে মিশতাম। এটা মেইনটেইন করতাম। তো তোমার বন্ধু-বান্ধব আর পরবর্তীতে কিছু বলে নাই তোমাকে? না, আমি তারা আমাকে ইন্সপায়ার্ড করছে যে, "যেহেতু তুই একটা কাজের জন্য করতেছিস কর।" আর তোমার যে বন্ধু-বান্ধব যারা ছিল তারা কি চাকরি-বাকরি বা কোনো কিছু চাকরি-বাকরি বলতে আমার এমনি ফ্রেন্ড যারা আছে, পড়াশোনা যারা করছে এরা তো অবশ্যই চাকরি-বাকরি করে। বিভিন্ন দেশে আছে। কেউ জাপানে আছে, জার্মানিতে আছে, আচ্ছা, তারপরে নেদারল্যান্ডে আছে, আচ্ছা। আমেরিকাতে আছে। একেকজন একেক দেশে আছে। হ্যাঁ, আমি গ্রামে আছি। আমি আসলে টাউনে যাইতে পছন্দ করি না। ৬ বছর ঢাকায় থেকে হ্যাঁ। আমার আর ভাল লাগে না ঢাকা। গ্রাম কেন তোমার কাছে ভালো লাগে? গ্রামটাই আমার কাছে অথেন্টিক মনে হয়, অরিজিনাল মনে হয়। কিরকম? আমার কাছে মানে গ্রামটা ভালো লাগে বেশি। গ্রামটা বেশি ভালো লাগে। গ্রামটা বেশি ভালো লাগে। আচ্ছা। মানে ঢাকা শহরে কি জ্যাম অন্যান্য ঢাকা জিনিসপত্র শহরের জীবনটা মনে করেন যে আপনি বাসা থেকে অফিসে যাইতে যে সময়টা, মানে এটা আপনার জীবন, মানে এই সময়টা তো স্পয়েল করবেন। আর আমি এই সময়ে কোনো একটা কিছু প্রোডাক্টিভিটি কাজ করে ফেলতে পারবো। আ আর এমনিতে তোমার প্রোগ্রামিং হিরোতে যে ৬ মাসের জার্নিটা ছিল, সেখানে কোন ধরনের একটা তো বললা যে তোমার বাচ্চার আমার ক্ষেত্রে ভিতরে আরেকটা জিনিস কাজ করে কি, হ্যাঁ, এই যে আপনি যে এক্সাম্পলটা দিচ্ছিলেন ওইটা আমি এটার বাইরে না। আচ্ছা আমি কোনটা? এটার মতোই। মানে আ একটু কমফোর্ট জোনে প্রবেশ হ্যাঁ, করলে তখন আর বাড়তি চেষ্টা করা হয় না। তো হুম। প্রোগ্রামিং হিরোকে দেখছি যে টাইনে ধরে আমাকে মানে হ্যাঁ, পাংচুয়াল বানায় ফেলত। মানে ওইটা পাইতে হবে, ওইটা করতে হবে। অ্যাসাইনমেন্ট না দিলে ফেল, হ্যাঁ, না দিলে এই, না হ্যাঁ, দিলে ওই। ওই যে কিছুটা লোভ দেখায় বা হ্যাঁ। কিছুটা ওই যে একটা মানে কন্ডিশনাল লুপের একটা মধ্যে ফেলতে কন্ডিশনাল লুপ এর মধ্যে ফালায় দিছে যে এটা না করলে এসসিআইসি পাবা না। হ্যাঁ, তো এসসিআইসি পাওয়ার জন্য যে শর্তগুলো ছিল ওইগুলো হ্যাঁ, মানে মেইনটেইন করতে গেলে আমাকে হার্ড ওয়ার্ক করাই লাগতেছে। হুম। তো এরকম আরকি। টাইনে ধরে এটা পাংচুয়ালিটির মধ্যে ফালায় দেয়। আচ্ছা। এখন আ একটা জিনিস যদি তুমি বলো, এসএসসির পরে তুমি যে চাকরিতে ঢুকছিলে ওটা কি ইন্টার্নশিপ ছিল নাকি? না, আমার ফুল টাইম জব ছিল। ওটা কোথায় ছিল? কন্ট্রাকচুয়াল বেসিস। এটা ইন্ডিয়ান কোম্পানি, জার্মান থেকে অপারেট করে। এখনো ওখানেই আছে। এখনো ওই জায়গাতেই? এই জি। কত বছর হইলো? ২ বছর পার হয়ে গেছে। তো আমার ওখানে ২ হ্যাঁ, বছরের কন্ট্রাক্ট ছিল। আচ্ছা। তারপরে আমি ওদের লিড ডেভেলপার ছিলাম। হ্যাঁ, তারপরে যে ইন্টারেস্টিংলি আমি কিছু ইন্টার্ন নিছিলাম আমাদের প্রোগ্রামিং হিরো থেকেই। তো নিছিলাম ৩ জন। তার মধ্যে একজন ১ মাস পরেই নিজেই ড্রপ আউট করছিল। আরেকজন ফুলফিল ইন্টার্ন করছিল। এখন একজনের ফুল টাইম জব হয়ে গেছে ওখানে। ফুল টাইম কাজ করতেছে ফুল এবং টাইম কাজ তোমরা কি করতেছে। কামকাজে হ্যাপি মোটামুটি? জি। কামকাজে কি সব মিলে হ্যাপি আছো ওখানে? নাকি তোমার মনে হয় হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ। মানে ওরকম বিশেষ কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু হচ্ছে না? না, বিশেষ কোনো চ্যালেঞ্জ। তবে ১ম চ্যালেঞ্জ ফেস করছি। কিরকম? ১ম তো মনে করেন যে কুয়োর ব্যাঙ যেয়ে সমুদ্রে পড়ছি। আচ্ছা। লেভেল 1 এর পরে হুম, গেছি তো। হুম, লেভেল 1 এর পরে যে প্রোডাকশন গ্রেড ওই জিনিসগুলো দেখার পরে আমার বুঝতে সময় লাগছে অনেক। আচ্ছা। যে কোন ফাইল থেকে কোন ফাইলে যাব, কোন ফাইল থেকে কোন ফাইলে। হুম, মানে ওটা তো মডুলার আর্কিটেকচার ইউজ করে। আর আমরা তো একটা ফাইলের মধ্যে মনে করেন সার্ভার বানাইছি। হ্যাঁ, এক্সপ্রেস সার্ভার বানায় একটা ফাইলের মধ্যে রাউট গুলো সব লিখছি। হ্যাঁ। তারপরে এখন আমি যখন ওই প্রোডাকশন গ্রেডে আমাকে কাজ করতে দিছে, আবার AWS অ্যাক্সেস দিছে। ওটা কি তোমার অন্য কোনো ডেভেলপার ওখানে ছিল নাকি তুমি একমাত্র ব্যক্তি ছিলে? আ আগে ডেভেলপার ছিল আরো ৩ জন। হুম। উম আর তুমি যখন জয়েন করছো তখন ৩ জন ছিল অলরেডি। জি। তারা কি তোমার থেকে সিনিয়র নাকি? সিনিয়র তারা ওখান থেকে সরে গেছিল আরকি। তারা মোটামুটি একটা প্রজেক্ট ডেভেলপ করে দিয়ে হ্যাঁ, সরে গেছিল। ওই প্রজেক্ট আমাকে আবার হ্যান্ডেল করা লাগছে। আচ্ছা। এক্সিস্টিং প্রজেক্ট। ওটা ছিল ওখানে তো Angular তোমার এর প্রজেক্ট। আচ্ছা Angular এর প্রজেক্ট তুমি React এ Angular এর কনফিগার প্রজেক্ট করছো। ছিল। হ্যাঁ, আমাকে দিয়ে একটা ফিচার বানাইছে React এ। হ্যাঁ, এরপরে বলছে Angular এ কাজ করতে হবে। তখন তো আমি আরেক বিপদে পড়ছি। হ্যাঁ, Angular তো তুমি জানো না। কেমনে Angular করলা? জানতাম না। হ্যাঁ, তখন ওরা তাও আবার আমাকে টাইপ স্ক্রিপ্ট। Udemy তে কোর্স বলছে, Udemy তে কোর্স কিনে দিচ্ছি। তুমি এটা করো। তখন Udemy তে আমাকে কোর্স পারচেজ করে দিল। হুম, তখন আমি Udemy তে কোর্স করলাম। আর YouTube এ কিছু ভিডিও দেখলাম।
তারপরেও ওরা জানতো যে আমি তো ব্যাকএন্ডে ভালো পারি। হুম। কিন্তু আমি তো এক্সপ্রেস এদিকে করে আসছি এক ফাইলের মধ্যে সব। হুম। কিন্তু যখন এখানে মডিউলার আর্কিটেকচার ইউজ করছে আমার কাছে তো ওই সময় বুঝতেই কষ্ট লাগছে। হুম। তারপরে আমি ওই এবং ওই সময় তো কোম্পানিতে এরকম সিনিয়র লোকজন ছিল না। তো তুমি নিজে, নিজে পুরা নিজে আমাকে এটা করতে হইছে। এটা কিভাবে শিখলা? ধরো ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গা থেকে নাকি? ইন্টারনেট থেকে আ মানে ওই সময় তো ChatGPT শুরু হয়েছিল। মাত্র শুরু হইছে। মাত্র হ্যাঁ। শুরু হয়েছিল ওই হুম। সময় ChatGPT। ওটা তোমাকে হেল্প করছে হ্যাঁ, খুব ভালো। ChatGPT আমাকে লার্নিং করতে অনেক হেল্প করছে ওই সময়। আচ্ছা। এই যে তোমার ওভারঅল জার্নিটা যে ধরো এর ভিতরে তুমি ইসলাম ইউনিভার্সিটির কথা বলতেছিলে। তুমি আবার ইসলাম আ ইউনিভার্সিটি মাস্টার্স করছো হ্যাঁ, এরকম? ওখানে ইভনিং এ মাস্টার্স করছি। ওটা কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স এ? ও কম্পিউটার সায়েন্সেই জি। করছো। এই মাস্টার্স করার উদ্দেশ্য কি ছিল তোমার? আমার এখনো উদ্দেশ্য আছে আমি পিএইচডি করব। পিএইচডি করবা? জি। আয় হায়! মানে তোমার কি একাডেমিক পড়াশোনা ভালো লাগে? আসলে আমার লাইফে পড়াশোনাই ভালো লাগে আর চাকরির জন্য পড়তে হবে এই ধারণাটা আমার জীবনে কোনদিনই ছিল না। আচ্ছা। এমনিতে ওভারঅল তোমার কাছে ধরো ম্যারেজের হ্যাঁ। পরেও আমার কখনো এরকম ধারণা ছিল না যে আমাকে আর্নিং করতে হবে মানে পড়াশোনা করতে হবে চাকরির জন্য। এরকম আমার কোনো ছিল না। শুধুমাত্র প্রোগ্রামিং হিরোতে আসার পরে আরকি এরকম একটা ফিল কিছুদিন হয়েছিল। যে শিখতে হবে, পড়তে শিখতে হবে। হবে, পড়তে হবে চাকরির জন্য। হ্যাঁ। কিন্তু তারপরে এখন আসলে ওই জ্ঞানের জন্যই শিখতে হবে। এটাই আমার কাছে এখনো কাজে লাগে। যেমন আমি হচ্ছে যে এখন এমসিপি সার্ভারটা কিভাবে বানাইতে হয়, র‍্যাক কিভাবে বানাবো, র‍্যাক কিভাবে অপ্টিমাইজ করব, সিস্টেম ডিজাইনটা আরকি। যে এটা তো আসলে কাউকে ধরে শেখানো যায় না। এটা না। তো আসলে সিচুয়েশন গুলো বলে দিবে যে কখন আমি কোন কেসে কিভাবে সিস্টেমটা ডিজাইন করব। আমি তোমার কাছে আরেকটা জটিল কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে এটা আমাদের I believe যে তোমার সাথেও অনেকে যারা প্রোগ্রামিং হিরোতে ছিল তাদেরও কোয়েশ্চেন। সেটা হচ্ছে ধরো এই যে তুমি মাত্র আ ৬ মাসের এটা শেষ হইলো। এখন তুমি ২ বছরের মতো চাকরি-বাকরি করতেছো। এর মধ্যেই ধরো তুমি এরকম সিস্টেম লেভেলে তারপর আর্কিটেকচার লেভেলের এই টাইপের বিভিন্ন জিনিসপত্র তোমার কাছে মজা লাগতেছে বা তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি এটার ব্যাপারে ইন্টারেস্টেড এবং তুমি শেখার চেষ্টা করতেছো এবং তুমি ওইদিকে যাচ্ছ। মেজরিটি ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা কাজ করে যে ভাই আমি তো নন সিএসই ব্যাকগ্রাউন্ডের বা তোমার কাছে কি মনে হয় যে তুমি ওই যে ইটি তে পড়ছো। তো ওইটা কি ইলেকট্রনিক্স অ্যান্ড তোমাকে টেলিকমিউনিকেশন মানে ইঞ্জিনিয়ার। ওইটা কি তোমাকে কোনভাবে হেল্প করছে নাকি হচ্ছে ভাই ওইটা তো পড়ছি ভাই আরো ৪-৫ বছর আগে ও তো ভুলে গেছি। আমাকে এখানে কাইন্ড অফ একদম রিসেট বাটনে চাপ দিয়ে আমাকে সবকিছু করতে হয়েছে। মানে তোমার কাছে কি মনে না, হয়? ওইটা আমাকে হেল্প করছে। আমাকে ওইখানে আমরা মাইক্রো হুম, কন্ট্রোলার গুলো পড়ছি। আচ্ছা, 8086, হ্যাঁ, 8085, হ্যাঁ, 30386 হ্যাঁ, যে আমরা ৩ টা মাইক্রো কন্ট্রোলার আমাদের ভাজা করে কুড়কুড়ে মুড়মুড়ি করে পড়াইছে। আচ্ছা, তারপরে আবার আমাদের হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিং ওগুলো একদম কিভাবে সাবনেটিং করতে হয়, কিভাবে কোন একটা আইপি থেকে হুম, কিভাবে সাবনেটিং করব, কিভাবে রাইট, কি করব। ভিএলএসআই হুম, টেকনোলজি, তারপরে AND গেট, NAND গেট, হ্যাঁ, OR গেট, XOR গেট ওগুলো আমি আসলে ভুলে যাইনি। আছে আচ্ছা। ওগুলো। তো ওইটা তোমাকে আসলে ব্যাকএন্ড এর ওইটা ক্ষেত্রে তো বেশ ভালো, আমাকে ভালো হেল্প হেল্প করছে। করছে। মানে একটা জিনিস মানে আর আমি আরেকটা জিনিস করতাম যেটা সবসময় আমার ছোটবেলা থেকেই, হ্যাঁ, ছোটবেলা বলতে কলেজ লেভেল থেকেই। আমি ওই সবাই পত্রিকা নিত মেসে। সবাই পত্রিকা তো ফালায় দিত। আমি ওই যে অ্যা একটা মনে হয় দিত। সুডোকু? না সুডোকু না। আপনার ওই যে বিজ্ঞান জগৎ, হ্যাঁ, বিজ্ঞান জগৎ একটা পেজ বিজ্ঞান ছিল। জগৎ এই যে এই পেজটা আমি রেখে দিতাম। হুম। সবসময় আমি এই জিনিসগুলাতে মানে আকর্ষণ বোধ করতাম বিজ্ঞান না, সম্পর্কে। এই আকর্ষণের সূত্রপাত তোমার কাছে কোত্থেকে? একদম যদি খুব এই শুরুর দিকে আকর্ষণের সূত্রপাত অনেকদিন আগে, এখন হয় কিনা জানি না। বেশ মানে হয়তো ১৫ বছর ২০ বছর আগে থেকেই রেডিওতে একটা অনুষ্ঠান হইতো রাত ৯ টায় 'উত্তরণ'। আচ্ছা। আমি শুনি নাই কখনো। হ্যাঁ, হয়তো ২০ হুম, বছর আগে হবে হ্যাঁ, আরকি। হ্যাঁ। এখন হয় কিনা জানি না। আচ্ছা, তো ওইটাতে তো কি হইতো? 'উত্তরণ' ওইটাতে আমি তখন বলতাম যে সব ছাত্রদেরই এই অনুষ্ঠানটা শোনা উচিত। আচ্ছা। মানে ওইটাতে বেশ এই তথ্য প্রযুক্তি বিষয়ক এবং আরো অনেক নতুন জিনিস হুম। শেখার প্রতি বেশ আগ্রহ তৈরি হইতো। তোমার কাছে এমনিতে ইন এ জেনারেল আসলে ওভারঅল কি মনে হয় যে এই যে এখন যারা জিনিসপত্র শেখার কথা চিন্তা করে, তুমি যদি খেয়াল করে দেখো মানুষজন ধরো কম্পিউটার সায়েন্স এ পড়তেছে অথবা কম্পিউটার সায়েন্স এ পড়তেছে না। বাট ধরো তোমার একটা জিনিস আমি এতক্ষণ পর্যন্ত কথা বলে যেটা বুঝলাম সেটা হইতেছে তোমার কিন্তু খুব ভালো কিউরিওসিটি আছে। জি, জানার জন্য ইচ্ছা। জানার জন্য কিন্তু একটা ইচ্ছে আছে। আমি কিন্তু তোমার কথা তুমি কিন্তু আমাকে এটা বলো নাই। বাট আমি তোমার কথাবার্তা শুনে আমি ফিল করতে পারতেছি যে জি, তোমার জি। কিউরিওসিটি লেভেল অনেক হাই। আমার আমার হ্যাঁ, ফোনে হুম, আমার ফোনে হচ্ছে যে প্রতিদিন Google থেকে সাজেস্টেড যে ইগুলো নিউজ আসে, গুলো আসে। নিউজ গুলো আসে হ্যাঁ, তার 90% টপিক হচ্ছে যে টেকনোলজি টেকনোলজি রিলেটেড। কারণ আমি ওগুলো চুজ করে রেখে আসছি। কোথায় যেন সেটিংস আছে হ্যাঁ, একটা। সেটিংস আছে এটা এই চুজ করার। প্রেফারেন্স আছে। প্রেফারেন্স আছে। তো আমার প্রেফারেন্স গুলো এটাই। এডুকেশন, টেকনোলজি, সায়েন্স এরকম করে দেয়া আছে।
এন্টারটেইনমেন্ট দিলে তো ওরা আবার এই উল্টাপাল্টা জিনিসপত্র সাজেস্ট করে। রাইট, রাইট। তো এন্টারটেইনমেন্ট দেই না আমি কখনো। আচ্ছা। তো তার মানে এই জানার যে আগ্রহের যে বিষয়টা, আ এইটাই আসলে তোমাকে ধরো এতদূর পর্যন্ত নিয়ে আসছে বলে আমার কাছে মনে হয় নাকি? তাও এক প্রকার বলা যায়। আচ্ছা। আর এটা তবে ছাড়া তাহলে মাঝখানে কিছু সিঁড়ি কাজ করে। কিরকম? একটু যদি বলো। একটা ধাপ ছিল যেমন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ওইটা একটা ধাপ ছিল, ওইটা একটা সিঁড়ি। তারপরে প্রোগ্রামিং হিরো আরেকটা সিঁড়ি। তো প্রোগ্রামিং হিরো তো নিয়ে এসে সমুদ্রের মধ্যে ছেড়ে দিছে। হুম। যে আসলে জানার তো কোনো শেষ নাই। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করছি পুরা জায়গাটাতে। ধরো তোমার কাছে যখন যে জিনিসটা আসছে সেটা আমার কাছে মনে হয় যে তুমি রিজনেবলি সিরিয়াস ভাবে করছো। ফর এক্সাম্পল লার্নিং এখানে টপ 2 এর মধ্যে তুমি ঢুকে গেলা। মানে এখানে তো আরো মানুষজন ছিল। মিনিমাম ৫০ জন লোক তো ছিল। না আরো বেশি ছিল, আরো বেশি ছিল। আরো বেশি ছিল। আচ্ছা। তো এত মানুষের ভিতরে ধরো তুমি টপ 2 এর মধ্যে ঢুকে গেলা। এখন ওইটা কেউ হয়তো বলতে পারে যে, "ভাই ওটা অনেক সহজ জিনিস ছিল।" মানে সহজও কিন্তু তার মধ্যে তো ২ জনের মধ্যে তো তুমি গেছো। তো সেটা কিন্তু একটা রিফ্লেকশন দেখায় যে যখন যেটা আসছে সেটা তুমি মোটামুটি সিরিয়াসলি কনসিডার করার ফোকাসড চেষ্টা ওয়েতে কাজ করা আমার কাছে আসলে তেমন মানে যখন যেটা ক করছো বাম ডানে তাকাও নাই আরকি। না, না। এটা কি ইনটেনশনালি নাকি ন্যাচারালি? মানে মনের থেকে যখন আগ্রহ আসে তখন অন্যদিকে তো আর মনে করেন যে যদি আপনি ড্রাইভ করেন তখন বুঝবেন যে হোন্ডা চালাচ্ছেন অথবা যেকোনো ড্রাইভ করতেছেন তখন আপনার খেয়াল থাকবে যে সবসময় আপনি সেফলি কিভাবে মুভ করবেন। সামনে গাড়ি আসতেছে, তারপরে হচ্ছে যে ডাইনে গাড়ি আসতেছে, বামে গাড়ি আসতেছে। কিন্তু এত ভিড়ের মধ্যেও আপনি সেফলি মুভ করতেছেন। অ্যাক্সিডেন্ট করতেছেন না। তো রাইট। একজন ড্রাইভার সবসময় খেয়াল করে। হুম, কিন্তু অন্য কোনো কিছু তার আসলে চোখের সামনে দিয়ে চলে গেলেও হুম। ওইটা মানে সে ওভারলুক করে ফেলে বা সে ইনটেনশনালি বা এমনি অবচেতন মনেই হ্যাঁ, ধরো এমনভাবে একটা হয়, পাখি উড়ে গেল এটা কিন্তু তোমার এটা চোখে পড়ে চোখে না। পড়ার কোনো কারণ নাই। নেই। কারণ পাখি তো তোমার কোনো অবস্ট্রাকল মাঝে, না। মাঝে অনেক সময় ফ্রেন্ডরা বলে, "কি ব্যাপার তোর সেদিন সামনে দিয়ে গেলাম, কথা বললি না?" হ্যাঁ? আমি তো খেয়াল করিনি। আমার তো খেয়াল রাস্তার দিকে। হুম, হয়তো সামনে দিয়ে আরেকটা গাড়ি আসতেছে। আমি কিভাবে সেটাকে ট্যাকেল দিব? কিভাবে ওভারটেক করব? হুম, তো অনেক বিষয় আছে এরকম যে এমনিতেই আপনা আপনি হুম, এই রিলিজিয়াস ফ্যাক্টরটাই এমনিতে আপনা আপনি অনেক জিনিস দূরে সরায় দেয়। যেমন আমার হুম, হিন্দু বন্ধুরা যারা আছে হ্যাঁ, তাদের সাথে জাস্ট হাই হ্যালো, হ্যাঁ, দোস্ত কেমন আছিস? হ্যাঁ, সবার সাথে আমার ভালো রিলেশন। হ্যাঁ। সবার সাথেই ভালো রিলেশন। মানে যেকোনো ধর্ম যাই হোক, আ তোমার সব কোন ধর্মের ফ্রেন্ড আছে। সবার আমার ভালো রিলেশন। খ্রিস্টান আছে, হিন্দু আছে। এখনো ভালো রিলেশন। আচ্ছা। তারপরে মুসলমান যারা আছে এরাও ভালো রিলেশন। কিন্তু সবসময় চলাফেরা উঠা বসা হয় এমন কিছু মুষ্টিমেয় মানুষ যারা হুম, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়ে। হুম। এই গ্রুপটার সাথে কারণ আমার মুসলমানের মধ্যে সবাই তো আবার নামাজ পড়ে না। মুসলমানদের মধ্যে সবাই নামাজ পড়ে না। ওদের সাথেও হাই হ্যালো হয়, "দোস্ত হ্যাঁ, কেমন আছিস?" হ্যাঁ, রোডে দেখা হলো, হ্যাঁ। হঠাৎ করে, "হ্যাঁ, দোস্ত ভালো আছি।" কিন্তু বেশি সময় কাটানো হয় ওই মানুষগুলোর সাথে যারা নামাজ পড়ে। যার কারণে এমনিতেই আপনা আপনি অনেক জিনিস সাইড হয়ে যায়। তার মানে বিষয় হইতেছে এনভায়রনমেন্ট এবং তুমি যাদের সাথে ঘোরাফেরা করো সেটাও অনেক বড় বিষয়। তারা যদি ওরকম হ্যাঁ, এনার্জেটিক হয়, তারাও যদি তুমি যেই জীবনধারা চাও ওইরকম হয়, জি। তাহলে অটোমেটিক্যালি এখনো ঠিক যদি কোন যুবক চিন্তা করে যে না আমি আমার লাইফটাকে লিড করতে চাই, হ্যাঁ, অন্য কেউ আমাকে লিড না করুক, হুম, তাহলে সে যদি চেষ্টা করে একটু সচেতনের সাথে হুম। তাহলে পারবে। তোমার কাছে আসলে ইন এ জেনারেল ধরো যেই ছেলেটা এখন ইউনিভার্সিটিতে পড়ে, আসলে একদিনের মধ্যেই তো তার জীবনের সবকিছু চেঞ্জ করে ফেলা সম্ভব না। ধরো না, আম সে যে গ্রুপের সাথে চলাফেরা করে এটা সেটা করে এটা তো চেঞ্জ করা সম্ভব না। তো সেই জায়গাটাতে অ্যা সবারই কিন্তু কম বেশি একটা চাকরি-বাকরি দরকার। ছোটখাটো চাকরি-বাকরি হইলেও দরকার। কারণ জি। দিন শেষে তো আ মানে ভাত কাপড়ের বিষয় আছে, থাকার একটা জায়গার বিষয় আছে। আমাদের মাইন্ডসেটটাই এরকম যে আসলে আমরা চাকরি করতে চাই। চাকরি করতে চায় না। আমাদের সবার মাইন্ডসেট এরকম যে চাকরি করতে চাই। আমরা চাকরি দিতে চাই বা চাকরির ক্ষেত্র তৈরি করতে চাই এরকম কিন্তু আমরা আসলে করতে চাই না। হ্যাঁ, না ইনফেক্ট আমরা যে চাকরি করতে চাই সেটি তো আমরা করতে চাই না। তো তুমি ধরো চাকরিটা করার জন্য তো তোমাকে অনেক এনার্জি, এফোর্ট অ্যান্ড এভরিথিং দিতে হয়। সেটা করার ব্যাপারেই তো আমাদের অত বেশি উৎসাহ কাজ করে না ক্ষেত্র বিশেষে। শুধু একটা চাকরি পাওয়া পর্যন্ত মনে হয় যে না হইলে মনে হয় ভালো হইতো এবং মজার বিষয় হচ্ছে ধরো আ তুমি নিজেও যদি ১ টা ২ টা রিক্রুটমেন্ট বা হায়ারিং করে থাকো, তুমি খেয়াল করে দেখবা মানুষজন কিন্তু আ ধরো প্রোগ্রামিং হিরোর ভিতরে স্টুডেন্ট। সেখানে অনেক সময় হয় কি আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি যে ধরো তুমি মসজিদে যাইতেছো, নামাজ পড়তেছো এবং কন্টিনিউয়াসলি কিন্তু আ তুমি যে দোয়া কালাম বা যেই সূরা তেলাওয়াত যেগুলাই করতেছো, প্রত্যেকটা জিনিসপত্রের ভিতরেই কিন্তু ভালো জিনিসের কথা বলতেছে যে,
তোমার এটা করা উচিত না, ওইটা করা উচিত, এটা ভালো, ওইটা খারাপ। তুমি তো শুনতেছো, কিন্তু এটা কাজে লাগাইতেছো না। এবং কাজে যখন লাগাচ্ছ না তখন কিন্তু আসলে মানে এটার ইফেক্ট ওইভাবে কাজ করতেছে না। সো আমি পুরো জিনিসটা দেখি যে মানুষের যেহেতু ওই যে ইচ্ছা শক্তি আছে। মানে মানুষের সে কিন্তু নিজে যেমন উপরওয়ালা মানুষকে একটা খুব চমৎকার জিনিস দিছে সেটা হচ্ছে উইল পাওয়ার। মানুষ সিদ্ধান্ত নিতে পারে। জি, আল্লাহ কিন্তু ধরো এটা কিন্তু একটা গেমের মতো আমার কাছে মনে হয় পুরা জিনিসটা। আমি ধরো মোটামুটি গত ২-২.৫ বছরের মতো সময় একটু স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে হালকা পাতলা ঘাটাঘাটি শুরু করছি। মানে আমার লাইফে কখনো এরকম ছিল না যে আমি নাস্তিক বা ওই টাইপের ছিলাম। আমি সবসময় উপর আল্লাহর উপরে আমার মানে অশেষ বিশ্বাস অ্যান্ড এভরিথিং সবই আছে। বাট তারপরেও আমি মাঝে মাঝে হয় কি লাইফে যেসব ঘটনা ঘটে এগুলো আমি একটু বোঝার চেষ্টা করি একটু ডিপলি যে আসলে এই ঘটনাটা কেন ঘটলো বা এটা আ কিভাবে হইল আসলে? এবং আ ওই জায়গাটা আমার কাছে ধরো খুবই আ থাকে না যে হিট করার মতো একটা জিনিস থাকে এবং সেখানে আমার কাছে যেটা মনে হয় যে ধরো আ পুরা জায়গাটাতে তোমাকে চোখ কান সবসময় খোলা রাখতে হবে। যখন যার কাছ থেকে যে কথাটা শুনতেছি, যেটা শুনতেছি এটা ভিতরে নিতে হবে। ভিতরে নেওয়া মানে হইতেছে যে খুব গভীরে নিতে হবে। নিয়ে সেই ইনফরমেশন গুলা ব্যাক অফ দ্যা মাইন্ড প্রসেস করতে হবে যে আ একটা ঘটনা আসলে কেন ঘটতেছে, কিভাবে হচ্ছে এবং মানুষের যেহেতু ইচ্ছা শক্তিটা আছে, সে কিন্তু চাইলে কিছু না কিছু একটা করতে পারে। কেউ যদি ভালো হইতে চায়, সে কিন্তু ভালো মানুষজনের সাথে হয়তোবা চলাফেরা করবে, এটা সেটা করবে। আবার কেউ যদি শিখতে চায়, তাহলে ওইটার পেছনে সে সময় দিবে। জাস্ট যেমন প্রোগ্রামিং হিরোর ভিতরে ধরো, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলতে থাকছি, চেষ্টা করতে থাকছি। দ্যাট আ সার্টেন স্টুডেন্ট তারপরেও ধরো ঝরে পড়বে। ধরো তোমার কথাটা যদি চিন্তা করি যে, তোমার বাচ্চা হসপিটালে, মানে এর চেয়ে ইনটেন্স জিনিস তো আর কিছু হইতে না, পারে না। এর চেয়ে ইনটেন্স আর নাই কোন না। মানে এক্সাম্পল তুমি দিতে পারবা না। সো সেই জায়গাটাতে তোমার কাছে তারপরে মনে হইছে যে না ঠিক আছে। হাসপাতালের মধ্যেও ব্যস্ততা থাকে। কিন্তু ওখানে সময় বের করে নেওয়া যায় কিন্তু। তারপরেও নরমাল অসুস্থতা ছিল না। আচ্ছা, ইনগুইনিয়াল অ্যাবসেস ছিল, তার আচ্ছা, অপারেশন করা লাগছিল। আচ্ছা। হাসপাতালে কি তখন তো তুমি আর তোমার বউ তার আর শুধু এক্স- হ্যাঁ, হ্যাঁ, তার শুধু এক হাসপাতালে না তো। একবার সদর হাসপাতালে, একবার প্রাইভেটে। তারপরে প্রাইভেটে নিছি। ২-৩ টাতে চেক করছি, চেঞ্জ করছি। হ্যাঁ, ওই সময় প্রায় ৮-১০ টা ডাক্তার দেখানো হয়েছে। সার্জারির জন্য ডিসিশন নিতে যখন হচ্ছে যে বাচ্চা তো, হুম, ওর যখন ইসিজি করছে, ইসিজি করার পরে অ্যানেসথেসিয়া করার জন্য যে ডাক্তার ইসিজি রিপোর্ট দেখার পরে উনি বলে যে না হার্টের ডাক্তার দেখাই উনি যদি বলে তারপরে হ্যাঁ। তখন আবার হার্টের ডাক্তার দেখানো লাগছে। কয়েকটা ডিপার্টমেন্টে কম্বিনেশন করে তারপরে অপারেশনটা করছে। এন্ড এই সময় তো ধরো একটা ইনটেন্স স্ট্রেস এর বিষয়। জি, এরপরও আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। এই যে একটা ধরো মানে আ ইচ্ছা শক্তির বিষয় এটা আমার কাছে খুবই মনে হয়। মানে খুবই মানে আমার কাছে চমৎকার মনে টাইমিংটা হয়। যেমন হ্যাঁ, আমরা হ্যাঁ, আজকে বসার হ্যাঁ, কথা যেমন হ্যাঁ, ১০টা হ্যাঁ, ১০:৩০ র হ্যাঁ, দিকে বসার কথা একটা হ্যাঁ, ছিল। হ্যাঁ, তো আমি কিন্তু সেই টাইমিংটাই আসলে হ্যাঁ, আমাকে করছি সাব্বির আরকি বলছে। যে হ্যাঁ, অ্যা আমার কাছে এই টাইমিং গুলো মানে হ্যাঁ, লাগে আরকি যে আমি হুম, একটা জিনিস কথা বলতেছি, কথা দিচ্ছি। আমি কেন করব না? চেঞ্জ করব। কিন্তু নিজের ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে আবার procrastination কাজ করে অনেক, প্রচুর। আচ্ছা, আচ্ছা। যেমন আমি অ্যা যখন মার্কেট প্লেস কি বলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। ইন্ডাস্ট্রিতে কাজ করতে যেয়ে আমরা হুম, যেমন রিডাক্স শিখি, আরটিকে শিখি। রিডাক্স থাঙ্ক হুম, তারপরে এগুলো আসার পরে স্টেট ম্যানেজমেন্ট হুম, একটা প্রবলেম যে আছে। হ্যাঁ, স্টেট ম্যানেজমেন্ট প্রবলেমের জন্য জোতাই আছে। তারপরে আরো বেশ কয়েকটা টুলস আছে। বেশ হুম, কিছু টুলস। আমি নিজে একটা টুলস বানাইছি আচ্ছা, ইন্টারনালি ইউজ আচ্ছা। করার জন্য। আমি নিজে আরকি এটা ইসে পাবলিশ করে দাও ওই যে কিছু এখনো পাবলিশ করিনি আরকি। আচ্ছা, হ্যাঁ, এখন এটা অ্যাটমিক হ্যাবিট আছে। এটার মধ্যে হ্যাঁ, অ্যাটমিক মানে বিষয় আছে। তারপর আমরা যেরকম রিঅ্যাক্ট এ করি, ইউজ ইফেক্ট, ইউজ স্টেট যেমন হ্যাঁ, ব্যবহার করতে পারি। হুম, এটার মধ্যে এরকম সুবিধা রাখছি। মানে আরো বেশ হুম, কিছু বিষয় আছে। একেকটার কিন্তু একেক রকম সুবিধা স্টেট ম্যানেজমেন্টের। রাইট। একসাথে কিন্তু রিডাক্স, যোতাই এগুলো একসাথে ইউজ করা যায় না। করলে হুম, আলাদা হুম, করতে হয়। কিন্তু আমি চিন্তা করছি কি সবগুলার মানে ভালো ফিচার এক জায়গায় নিয়ে আসছি। আচ্ছা। নিয়ে এসে এটা কিন্তু আমি আবার এখনো পাবলিশ করি নাই। হ্যাঁ, ওই যে জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরি গুলো যেখানে পাবলিশ করে কি জানি নাম NPM ওটা? এ পাবলিশ করে NPM এ দেব। পাবলিশ করে দাও। হ্যাঁ, করে দিলে ভালো। তারপরে আবার আমি একটা স্টার্টআপ দিচ্ছি।
আচ্ছা, চমৎকার, মাশাআল্লাহ। এটাতে এই কি যে ধরনের কাজ সিস্টেম হবে? ডিজাইনের বিষয়গুলো তো ওই জায়গা থেকেই আসতেছে আচ্ছা, যে ওই আমি স্টার্টআপে আসলে কি কাজ হবে? কতগুলা সার্ভার লাগবে, কি করব, AWS এ করব না GCP তে করব নাকি Azure তে করব, খরচ কস্টিং। গতকালকেও আমি এগুলা নিয়ে স্টাডি করছি যে আমি আসলে কস্টিং কমাইতে পারবো কোথায়? হুম। ব্যান্ডউইথ কম বেশি কোথায়? এই তোমার যে স্টার্টআপ এটাতে কি ধরনের কাজ হবে? আমি আসলে স্টার্টআপটা আমি আমার কোম্পানিতে চাকরি করার সময় যেমন আমাদের যেমন হচ্ছে যে ই কি বলে মার্কেটিং টিম থাকে। হুম। মার্কেটিং টিম, তারপরে SEO টিম আছে। তারপরে ওই ওই SEO টিম অথবা মার্কেট টিমের কোনো একজন কলকাতায় বাড়ি। আচ্ছা। বিশাল। ও হচ্ছে যে একদিন পোস্ট করে নাই। হুম, শনি, রবি অফ থাকে হুম। মানে আমাদের তো শনি, উইকেন্ড, রবি হ্যাঁ। অফ। তো ওই অফ ডে তে ও পোস্ট করে নাই। তখন আমি আবার ওর এই কারণে বকা দিচ্ছে। আচ্ছা, যে, ওকে "কেন তুমি পোস্ট করো নাই?" হ্যাঁ, আমি ওর বলছি, "দাদা তুমি হচ্ছে যে কেন করো না? শিডিউল করে শিডিউল রাখো। করে রাখো হ্যাঁ। না?" তারপর বলছে, "শিডিউল করা যায়?" হুম, তার তখন থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে, এরকম একটা কিছু আমরা কেন বানাইতে পারি না? হুম, আমরা তো প্রোগ্রামার। হুম, সবসময় হুম। খালি আইডিয়ার অভাব থাকে। হ্যাঁ, বানানোর তো আমাদের হুম, আসলে কোনো অসুবিধা নেই। একটা যেকোনো হুম, আইডিয়া পাইলেই বানাইতে পারি। হুম। তখন চিন্তা হলো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বানায় ফেলি। আচ্ছা। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হুম, এই একটা আইডিয়া পাইলাম। হুম। তারপর দেখি যে অলরেডি মার্কেটে আছে। আছে এটাও অনেক। স্প্রাউট সোশ্যাল, হ্যাঁ, মানে এরা অনেক বড়, অনেক, বড় অনেক কোম্পানি আছে। অনেক বড় কোম্পানি আছে। এরা অনেক দিচ্ছে হ্যাঁ, মানে সার্ভিস দিচ্ছে। অনেক ফ্যাসিলিটিস অনেক আছে। ফ্যাসিলিটিস আছে। ওগুলা কিন্তু আমরা নিজেরাই বানাইতে পারি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হুম, তো তখন এই একটা আইডিয়া পেলাম। তারপরে যখন বলতেছে ইমেইল মার্কেটিং হুম, করবে, বিভিন্ন জায়গায় ইমেইল করবে। তো ইমেইল মার্কেটিং করতে যেয়ে আমি যখন মেইল ব্লাস্টার, হুম। তারপরে অ্যা আরেকটা কি যেন ব্রেভো হ্যাঁ, এগুলো ইউজ হ্যাঁ। করলাম। হুম, এগুলো ইউজ করতে যাওয়ার পরে দেখলাম যে এগুলো তো আমি নিজেই বানাইতে পারি। হুম। ওখানে কিছু আছে যেগুলো বিষয়ে সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতাগুলো আমি নিজে যখন একটা রাইট। করব, তখন এই সময় থেকে আমার একটা বিজনেস মাইন্ডসেট চলে আসতেছিল। আচ্ছা, যে এগুলা কারণ হচ্ছে কি আমি প্যাসিভ ইনকাম এর প্রতি বিশ্বাসী। আচ্ছা। অ্যাক্টিভ ইনকাম কতদিন করতে পারবো? হ্যাঁ, সেটাই। প্যাসিভ ইনকাম যদি আমি একটা করতে পারি, একটা হুম, SaaS মডেলে কোনো কিছু রাখতে পারি, তাহলে সবসময় আমার চিন্তাটা ঐদিকে যাইত। আচ্ছা, আচ্ছা। তো এখন আমি একটা জিনিস মূল যে কথাটা আপনি যেটা প্রশ্ন করছেন আমার আমার স্টার্টআপ। হচ্ছে স্টার্টআপটার কাজ কি? হুম, আমার স্টার্টআপটা যেকোনো একটা বিজনেসকে ধরবে হুম, এবং প্রোগ্রামিং হিরো যেমন একটা স্টুডেন্টকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওকে পাংচুয়াল বানায় দেয়। হ্যাঁ। তো এইটার মধ্যে আসলে সিস্টেমেটিক্যালি অটোমেটিক্যালি তার বিজনেসটা গ্রো করবে। এরকম আরকি সব ধরনের ফিচার মানে হুম। করে রাখতেছি আরকি। এটা কি তুমি একাই তৈরি করতেছো নাকি এখন হচ্ছে? তো আমি একাই ডেভেলপার। আচ্ছা। আর তোমার ওখানে কো-ফাউন্ডার হইলে চাকরিও ভালো হয়। আমি হুম, ওই যে যাদেরকে প্রোগ্রামিং হিরোর হুম, নিছিলাম, হুম, ওদেরকে আমার কো-ফাউন্ডার হিসেবে রাখতে চাইছিলাম। হুম, এবং আমরা USA তে কোম্পানি ফরমেশন করার জন্য আরকি চিন্তা-ভাবনা করছিলাম। হুম, তো পরে যেয়ে আরকি একজন আ ইসের দিকে গেছে, ওই যে ক্রিপ্টোর দিকে গেছে। হুম, আরেকজন জব পেয়ে এই হ্যাঁ, জবেই স্যাটিসফাইড। আচ্ছা। আর এই প্যারা এই নিতে এই চাচ্ছ না। প্যারাটা নিতে যাচ্ছে না। আমরা ইনফেক্ট আমাদের কিন্তু একজন স্টুডেন্ট আছে নিজাম। তো নিজামের বেশভূষাও হচ্ছে তোমার মতো। সো এবং নিজাম খুবই ভালো ছেলে। তো রাইজিং ফিনিক্স না কি যেন হ্যাঁ, একটা রাইজিং ফিনিক্স ছিল। একটা ছিল। ওখানে কি তুমি জয়েন করছিলা? না, জয়েন করতে পারছিলাম না। কারণ ওইখানে ওই যে ৩ জন সাথী লাগবে। ৩ জন সাথী ৩ লাগবে। জন সাথী তো আমি এগ্রিমেন্ট করাইতে পারি নাই। না, ওইটা ওই যে তোমার আ রাইজিং ফিনিক্সটা এখন আপাতত একটু পজ অবস্থাতে আছে। ওইটা নিয়ে একটু কাজ করা শুরু করতে হবে। বাট তোমার নিজামের ওইটাতে আমরা কিন্তু প্রোগ্রামিং হিরো থেকে ধরো ইনভেস্ট করতেছি এবং নিজাম আলহামদুলিল্লাহ খুলনাতে কিন্তু ওর অফিস আচ্ছা। এবং ও কিন্তু খুব ভালো করতেছে। ইনফেক্ট আমি তোমাকে সাজেস্ট করব কোনো একদিন সম্ভব হলে নিজামের সাথে দেখা করতে পারো। আ নিজামরা মার্কেট প্লেসে কাজ করে। তো ওরা মার্কেট প্লেসে মেজরিটি এখন ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন এর কাজ করে বাট কাস্টম ডেভেলপমেন্ট এর দিকে ওরা যাচ্ছে। সো ওটা সার্ভিস কোম্পানি হবে মানে এট দ্যা সিম্পলেস্ট ফর্ম। কারণ সার্ভিস কোম্পানিতেও ধরো প্রচুর পরিমাণে কাম-কাজ আছে আরকি। তো সার্ভিস কোম্পানি করে যদি তুমি মোটামুটি একটা টাকা-পয়সা বানায় দেন একটা ভালো প্রোডাক্ট আসলে বানায় ফেলতে পারো। টাকা-পয়সা আনাও আমাদের দেশে অনেক হুম। কষ্ট আছে। হ্যাঁ, কিছু জায়গাতে অবশ্যই চ্যালেঞ্জেস অ্যান্ড এভরিথিং আছে। আমার যে আ সেলারি দেয়, হ্যাঁ, ওয়াইজ এ দেয়। হ্যাঁ, ওয়াইজ থেকে আ আমি একটা স্বাধীন অ্যাকাউন্ট করছি। স্বাধীন হ্যাঁ। অ্যাকাউন্টে দিতে পারলাম না। রিফিউজ করে। স্বাধীন অ্যাকাউন্ট কি জিনিস? যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে এদের আচ্ছা, ইউসিবি ব্যাংকে স্বাধীন অ্যাকাউন্ট করা যায়।
ও স্বাধীন অ্যাকাউন্ট। জি, আচ্ছা। স্বাধীন অ্যাকাউন্টে আপনার হচ্ছে ২ টা অ্যাকাউন্ট হয়। একটা হুম, ইউএসডি কারেন্সির হ্যাঁ, অ্যাকাউন্ট, একটা বিডিটি অ্যাকাউন্ট। হুম, তো আমাদের তো অনেক সময় সার্ভারের জন্য বা ডোমেইন হোস্টিং এর জন্য পে করা পে লাগে। করা লাগে। ডুয়াল কারেন্সি ডুয়াল কার্ড কারেন্সি, লাগে। হ্যাঁ, তো ওটা বাই ডিফল্ট ডুয়াল হুম। কারেন্সি। এটা আপনার পাসপোর্টের এন্ডোর্সমেন্ট করা ছাড়াই করা যায়। করতে তো ওখানে টাকা আসে না ওয়াইজ থেকে? ওয়াইজ থেকে টাকা আনতে পারলাম না। তাহলে ওয়াইজ থেকে টাকা কেমনে কি করে? ওয়াইজ থেকে এমনি অন্য ব্যাংকে আসে, অন্য ব্যাংকে বিকাশে আসে। বিকাশে আসে। সরকার আবার ইনসেনটিভ দেয়। হ্যাঁ। ও ওটা তো বিকাশে আসলে তো একটা বেনিফিটও আছে তোমার। এটা ভালো তো সমস্যা কি? তো সবশেষে তোমার এই যে সব মিলায় তো প্রায় বছর ৩ এর মতো জার্নি এই যে নতুন করে আরেকবার ওয়েব ডেভেলপার হওয়ার। জি, জি, তো জি। সেখানে যদি তোমার ৩ টা লার্নিং শেয়ার করতে চাও, যেটা তোমাকে আজকের জায়গাতে আসতে হেল্প করছে। আজকের জায়গাতে আসতে হেল্প করছে মানে আমি তোমাকে রেকর্ডিং শুরু হওয়ার আগেও বলতেছিলাম। আ ফেরদৌস ভাই সেটা হচ্ছে সবার আসলে একটা ফ্যাসিনেশন থাকে যে একটা বড় কিছু হইতে হবে, একটা বড় জিনিস হইতে হবে বা মানে থাকে না যে আমি একটা জায়গায় উঠবো, কিছু মানুষ হাততালি দিবে, ৩ বার সালাম দিবে, তারপরে সবাই আমার দিকে তাকায় থাকবে, আমার কিছু ফ্যান ফলোয়ার থাকবে। মানে একটা বিষয়। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় যে এটা ক্ষেত্র বিশেষে মেজরিটি টাইম এটা একদম উপরআল্লাহর রহমত কিছু মানুষের উপরে নাজিল হয় এবং সেই রহমতটা কিন্তু একটা রেসপনসিবিলিটি হিসেবে আসে। কারণ আল্লাহ অনেক সময় অনেক মানুষকে অনেক জিনিসপত্র দিয়ে টেস্ট করে যে, দেখি ওরে একটু দিয়ে দেখি যে ও কি করে। কতদূর পর্যন্ত দৌড়ায়। সো এটা তো মানে গেমের মধ্যে একটা এক্সপেরিমেন্টের পার্ট। আর সাধারণ মানুষজন আছে। আমি আসলে সাধারণ মানুষজনের জায়গা থেকে চিন্তা করতে চাই সবসময় যে এবং আমি যখন সবসময় সবাইকে কোনো সাজেশন বা কোনো কিছু দেই, তখন আমি বলার চেষ্টা করি যে, "ভাই তুমি নরমাল একটা মানুষের জায়গা থেকে চিন্তা করো। এটা মানুষ, সে চাকরি-বাকরি করবে, সে একটা জায়গা পর্যন্ত যাবে। সবাই ক্ষেত্র বিশেষে Google, Microsoft এ যাবে না। কারণ সবার Google, Microsoft এ যাওয়ার প্রয়োজনও নাই। Google, Microsoft এ গেলে অন্য অনেকেই কাজ আবার করে। ওইগুলো থেকে সরে আসে। সরে আসে। অনেকে সরেও আসে। আমাদের সিনিয়র হ্যাঁ, জাবের আল ওমর ভাই, হ্যাঁ, ওমর আল ওমর আল জাবের ভাই জাবের ভাই উনি তো সরে আসছে এবং সরে আসছে। উনি ছাড়াও ধরো আরো অনেক এক্সাম্পল ইন্টারন্যাশনালি আছে যে Google, Microsoft থেকে অনেক সময় সরে আসছে। কারণ অনেকের ভ্যালুস এর সাথে এটা ম্যাচ করবে না। এটাই করবে না, তখন এটা সরে আসবে বিভিন্ন জিনিসপত্র আছে। এখন আ আমার কাছে মনে হয় যে সাধারণ একটা জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যে একটা স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, সে আসলে তার জন্য তোমার সাজেশন কি থাকবে? যে সে এখন কিন্তু একটা টেকনোলজি রেভলিউশন চলতেছে। জি, মানুষজন ভাবতেছে এআই চাকরি-বাকরি খেয়ে ফেলবে এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। এআই হয়তোবা আমাদের রিপিটেটিভ কাম-কাজ অনেকখানি কমায় ফেলবে কমায় ফেল। এবং থাকে না অনেক গার্বেজ জিনিসপত্র আছে যেগুলা ধরো করে সময় নষ্ট করার মতো কিছু নাই। না। এখন ধরো মানে এই পুরো জিনিসটাকে আমি আসলে যেভাবে দেখতে চাই সেটা হইতেছে ধরো চা বানানোর মতো। একসময় তুমি চিন্তা করতে পারো যে চা বানাইতে হইলে কিন্তু একটা হেভি প্রসেস এর মধ্যে দিয়ে যাইতে হয়। হেভি প্রসেস কি? তোমার কাঠের চুলায় তুমি এটারে আগুন ধরাবা, পানি গরম করবা, তারপর চা পাতা সেকবা এটা সেটা। এখন কিন্তু সিস্টেম দেখো কত সুন্দর হইছে। যে তুমি ওভেনে অথবা তোমার কাছে একটা ইলেকট্রিক কেটলি থাকবে সেটা দিয়ে তুমি পানি গরম করবা। কাপে ঢালবা আর এই একটা টি ব্যাগ। এটা দিয়ে দিবা, এই চা তোমার হয়ে গেল। তো এটা কি হইল? লাইফ কিন্তু সহজ করে ফেলল বা প্রসেস কিছুটা কমায় ফেলল বা প্রসেস এফিশিয়েন্ট করল। সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ধরো আমাদের কাজকামের ধরন চেঞ্জ হয়ে যাবে। আমরা আর আগের মতো করে কোট-টোট করব না বা ওই টাইপের জিনিসপত্র করব না। তবে সেই জায়গাটাতে যাওয়ার জন্য তো আমাদেরকে ধরো আ বেসিকটা তো শিখতে হবে। এবিসিডি নলেজটা তো নিতে হবে। নাইলে তো আমি ভাই আ ওই পর্যন্ত দূরে মানে আমি শুরু করার আগেই শেষ হয়ে যাবে। তো জি। সেই জায়গাটাতে যারা আসলে টেকনোলজি বা প্রোগ্রামিং এই টাইপের ফিল্ডে আসতে চায়, তাদের জন্য ৩ টা উপদেশ তোমার কি থাকবে? তার আগে একটা জিনিস হ্যাঁ, যেটা আমি আরেকটা থট শেয়ার করতে অবশ্যই, চাই। অবশ্যই প্লিজ। যে থটটা হচ্ছে যে দেখেন এখন হুম, ইউনিভার্সিটিতে যারা পড়তেছে হ্যাঁ, ২ ধরনের বিষয় থাকে। আচ্ছা, ২ ধরনের বিষয় হচ্ছে একটা হলো রিসার্চার হইতে পারে। হ্যাঁ, আরেকটা হলো যে এই রিসার্চ করার পরে যেমন এলএলএম টা কিন্তু রিসার্চ করার পরে আসছে। হ্যাঁ, ১৭ সালে তারা গুগল ট্রান্সলেটর এর জন্য রিসার্চ করতেই তারা এই জিনিসটা বানায় ফেলছে। বানান এটা কি শুধুমাত্র নেক্সট টোকেনটা প্রেডিক্ট করা আর কিছু না। এখনো রাইট, পর্যন্ত হ্যাঁ, এলএলএম টা কাজ কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজ হইলো যে পরবর্তী টোকেনটা কি হইতে পারে? হ্যাঁ, জাস্ট পরবর্তী টোকেনটা কি? এইটা প্রেডিক্ট প্রেডিক্ট করা। করা। এই প্রেডিকশন অ্যালগরিদম বানাইতে যেয়েই তারা কিন্তু এই এলএলএম টা বানায় বানাইছে। ফেলছে। এবং তো ChatGPT কিন্তু একটা বাই প্রোডাক্ট। এটা কিন্তু মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য না।
তো এই যে জিপিটি আর হ্যাঁ। তারা যে জিপিটি তৈরি করছে, তৈরি করছে জেনারেটিভ প্রি-ট্রেন ট্রেন ট্রান্সফরমার। ট্রান্সফরমার। হুম। তো আসলে এই ট্রান্সফরমার যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমার আর কি, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে যাওয়ার জন্য যেটা করছিল, এইটা করতে যে নেক্সট যে বিষয়টা নেক্সট টোকেন প্রেডিক্ট করতে পারে এরকম কিছু বিষয় আদি তারা চিন্তা করলো এবং এটা তৈরি করলো। 2017 সালে তারা একটা হোয়াইট পেপার পাবলিশ হ্যাঁ। করে। এরপরে যে আস্তে আস্তে এটা নিয়ে কাজ শুরু হয়, তো লোকজন এদিকে ধাবিত হয়। তো এখন যারা রিসার্চার হুম। তারা এনিহাউ চেষ্টা করে যে মানে যত খরচই হোক সত্যটা বের করে নিয়ে আসা। সায়েন্টিস্ট কি করে যে জিনিসটা কিভাবে কাজ করে সেটাকে রিভিল করা, লজিকটা বের করে। লজিকটা বের করে ফেলা। হ্যাঁ। সায়েন্টিস্টের কাজ হলো যে যে কোনো ভাবে ওই জিনিসটার বিহাইন্ড দ্য সিন মেকানিজম কি সেটাকে রিভিল করা, পাবলিককে পৌঁছানো। হুম। আর ইঞ্জিনিয়ারের কাজ হলো যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের আসলে কি কাজ হবে, তারা যদি সায়েন্টিস্ট হইতে চায় তাহলে তো ভালো, সায়েন্টিস্ট হইলো। যদি হইতে না পারে হ্যাঁ। তাহলে ইঞ্জিনিয়ারদের কাজ কি আসলে ওই ওই সত্যটাকে ওই কাজে লাগানো। সত্যটাকে কাজে লাগে অপটিমাইজড ওয়েতে কাজে লাগায় হ্যাঁ। মানুষের জীবনের উপযোগী কোনো সমস্যার সমাধান সমাধান। করে ফেলা। আগে কিন্তু দেখেন চ্যাট জিপিটি কে যদি হুম। প্রশ্ন জেমিনাই বা চ্যাট জিপিটি কে যদি প্রশ্ন করা হয়তো, বার্ড কে যদি প্রশ্ন করা হয়তো যে আজকের আবহাওয়া কেমন, ঝিনাইদহ জেলার আজকের আবহাওয়া কেমন, ও কিন্তু বলতো যে সরি আমি ওই যে প্রি ট্রেন ডাটা, মানে আমি 1 বছর আগের ডাটা দিয়ে প্রি ট্রেন, আমাকে আমার এই হালনাগাদ তথ্য আমার কাছে নাই, নাই। আপডেট আপ টু ডেট আমার কাছে নাই। কিন্তু এইটা কিন্তু এখন এজেন্ট ওয়ার্কফ্লোতে চলে আসতেছে। চলে আসতেছে। এজেন্টিক ওয়ার্কফ্লো হুম, যেটা হুম। এমসিপি সার্ভার যেগুলো বলতেছে, রাইট। এই যে কার্সর বানাইছে, হ্যাঁ। উইন্ডসার্ভ বানাইছে, সবই কিন্তু আপনার ভিএস কোডের অন টপ অফ ভিএস কোড এটা বানাই ফেলছে। রাইট। যেমন নেস্ট.জেএস ফ্রেমওয়ার্কটা এক্সপ্রেস এর উপরে অন টপ অফ এক্সপ্রেস বানাইছে। তো জাস্ট এটার মধ্যে করছে কি শুধু কিছু ওই এমসিপি লাগাই দিছে, র‍্যাগ লাগাই দিছে। তখন এটা রিয়েল টাইম কমিউনিকেশন করার একটা শুরু সুযোগ করছে। হয়ে গেছে। শুরু করছে। তো এখন স্টুডেন্টরা এই জিনিসগুলা ফলো করবে যে আসলে আমি এই যে মনিটাইজেশন পার্টটার দিকে ফলো করবে যে ওই টেকনোলজি তো টেকনোলজি, হ্যাঁ। রিসার্চার ওই দিকে ফলো করবে আর আমি মনিটাইজেশন পার্টটা কিভাবে করা যায় সেই দিকে ফলো করব। মানে এটাকে প্র্যাকটিক্যালি কাজে কিভাবে লাগানো? প্র্যাকটিক্যালি কাজে কিভাবে লাগানো যায়। আসলে ভার্সিটি থেকে আমাদেরকে মানে সব ধরনের সবকিছুই পড়ায়। আমি কেমিস্ট্রি পড়েছি। হুম। ভার্সিটিতে একজন ইঞ্জিনিয়ারকে হুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাকে কেমিস্ট্রি পড়তে হচ্ছে। কেন রে ভাই? হয়তো না কোনো কাজে লাগবে। এখনো আমি জানি না কেমিস্ট্রি কি কাজে লাগতেছে আমার। কিন্তু কেমিস্ট্রি আমি পড়ছি। হ্যাঁ। বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স পড়ছি। আমি যখন মাস্টার্স করছি তখনও আমরা এই যে হার্টের পালসের এই যে বিষয়টা বা আমরা এই যে কি বলে যে ডিভাইসটা করে আরকি। হ্যাঁ। মানে ইসিজি করে, এনজিওগ্রাম। এনজিওগ্রাম ইসিজি করে ECG, যে হ্যাঁ, ডিভাইসটা। যে ডিভাইস। মানে হার্ট সম্পর্কে, হার্টবিট সম্পর্কে সাইনোয়াট্রিয়াল নোড, এসএ নোড, তারপরে যে কয়েকটা নোড আছে, তার কোথা থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করতেছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে তারপরে এইগুলো মানে যে জিনিসগুলো দেখবেন যে জিমে কিছু ডিভাইস তারা দেয় অনেক যে সময় আপনার হেলথ প্র্যাকটিক্যালি কন্ডিশন বোঝার জন্য। আ ওই এই যে প্রফেশনাল অ্যাথলেটদেরকে পড়ায় বা হ্যাঁ, প্লেয়ার যারা আছে প্লেয়ারদের যারা পড়ায় যে আসলে এই ডিভাইসগুলো যারা তৈরি করে, হুম। এই ডিভাইসগুলোর যে প্রোগ্রামিং হবে, হ্যাঁ। এই ডিভাইসটার সম্পর্কে যদি আমি না জানি এর প্রোগ্রামিং করব কিভাবে? ট্রু। এটা সি দিয়ে বা সি++ দিয়ে প্রোগ্রামিং করা যেতে পারে। হ্যাঁ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাইট। প্রোগ্রামিং করা হ্যাঁ। যেতে পারে। এখন আবার রাস্ট দিয়ে প্রোগ্রামিং করা রাইট। যেতে পারে। তো এখন ভার্সিটি থেকে হয়তো সি++ শিখায় দিবে, হুম। পিএইচপি শিখায় দেবে। কিন্তু ওইটার ইমপ্লিমেন্টেশন এটা হয়তো শিখাই দিতে পারবে না। রাইট। জ্যাক অল ইন ওয়ান বাট নট মাস্টার এনিথিং। রাইট। কোন কিছুতেই মাস্টার করায় দিবে করায় না, দিবে না। কিন্তু জ্যাক দিয়ে দিবে। রাইট। তারপর আমরা সে যে বাংলাদেশ জায়গাটাতে স্টাডিজ পড়ছি, আমরা রাইট। হচ্ছে যে আরেকটা এই যে কি বলে কমার্সে যারা পড়ে ওদের কি জানি বলে? ওই যে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং পড়ছি। হ্যাঁ। অ্যাকাউন্টিং ও পড়ছি ভার্সিটিতে। রাইট। একজন ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং পড়তে হচ্ছে। এখন পরে যে যখন আমি একটা টালি সফটওয়্যার দেখলাম, টালি সফটওয়্যারটা তো অনেক বড়। এই এখন ওয়েব বেসড অ্যাপ্লিকেশন আমরা যখন বানাচ্ছি, তখন যেকোনো সফটওয়্যারই তো বানানোর বিষয়টা আমাদের মাথার মধ্যে কাজ করে। বিজনেস লজিক গুলো কিভাবে কাজ করতেছে। ওই সফটওয়্যারটা যখন আমি বানাইতে যাব, তখন কিন্তু আমার আবার ওই সাবজেক্টের নলেজটা কাজে লাগবে। বা ওই ডিপার্টমেন্টের সাথে যখন আমি কথা বলবো, ওরা বললে আমি ধরতে পারবো। রাইট। ট্রু। মানে জেনেরিক যে ইনফরমেশন গুলো জানো না। হ্যাঁ, তুমি এই একটা সাজেশন দিলে আর বাকি আরো যদি ২ টা দিতে চাও যে আ কি হবে আরো আরকি? ২ টা হলো, একটা হলো নিজের গোল সেট করে ফেলা যে আসলে আমি কি হুম। করতে চাই। আচ্ছা। টাইম ওয়েস্ট না করা। এক্সপ্লোর করতে থাকলাম, এক্সপ্লোর করতে থাকলাম, এক্সপ্লোর করতে থাকলাম। মানে আনলিমিটেড স্ক্রলিং করতে থাকলাম এরকম যেন না হয়। আমি কি করব? ওই দিকের জন্য সহায়ক যেকোনো হয়তো হইতে পারে একটা সহায়ক কোর্স আমি করলাম।
হইতে পারে আমি সহায়ক ফ্রি অনেক কোর্স পাওয়া যায় ফ্রি ইউডেমিতে, পাওয়া যায়, ইউটিউবে ভিডিও ইউটিউবে আছে, পাওয়া বই যায়। পাওয়া যায়, মানে কিন্তু যাদেরকে গাইডেড এনভায়রনমেন্ট দরকার হুম, আমার মতো, তারা একটু গাইডেড এনভায়রনমেন্ট নিয়ে নিল। হ্যাঁ, যে অল্প কিছুদিন আমি একটু নিজেকে মানে আমরা আবার হচ্ছে যে বলি মরার আগে মরতে শেখা। হ্যাঁ, যে আমি যদি মরার আগে মরার প্রস্তুতি নিতে পারি, হ্যাঁ। তাহলেই আমি আমার মরাটা সার্থক হবে আরকি। মরার আগেই আমার মরার প্রস্তুতি নিতে এটা হবে। কিরকম? যদি ছোট করে এক্সপ্লেইন করো। ছোট করে এক্সপ্লেইন করলে যেমন মনে করেন যে মোবাইল-টোবাইল সবকিছু কয়েকদিনের জন্য বন্ধ। হুম, আচ্ছা, মসজিদে বেশি সময় দিব। আচ্ছা। যদি পারি হ্যাঁ, মানে মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে মসজিদে বেশি, বেশি সময় দিয়ে ডিস্ট্রাকশন ফ্রি হ্যাঁ, মানে এমনিতেই সবাই জানি যে আমাদের আসলে মোরাল লাইফটা কেমন হওয়া দরকার। মোরাল লাইফ সবাই জানে। ইমপ্লিমেন্টেশনটা সবাই করতে চায় না, না, করতে পারে না। ওই আপন ভাইয়ে, ভাইয়ে জমি নিয়ে বিরোধটা তৈরি হয়ে যায়। জমি নিয়ে বিরোধ তৈরি হয়ে যায়। ওই জায়গায় কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি না। না, ত্যাগ করতে পারি না। তো ট্রু, আসলে এই ত্যাগটা যদি আগে থেকে করার মানে মানসিকতাটা তৈরি হ্যাঁ, করে ফেলি যে না আমি ঠিক আছে ত্যাগ করব অসুবিধা কি? রাইট, কারণ এটা তো আমি লাইফ টাইম ভোগ করতে পারবো না। রাইট, বা আমার সাথে করে আমি নিয়েও যেতে পারবো না। তো আসলে ওই স্পিরিচুয়ালিটি চলে আসুক। সে যে ধর্মেরই হোক। হ্যাঁ। আমি কোন আমার ধর্ম একটা কখনো পরামর্শ হবে যে তার ধর্মের সাথে যেন সে যায়। হ্যাঁ, তার ধর্মকে সাথে নিয়ে যেন সে চলে। কোন ধর্ম কিন্তু তোমার করে না আরকি। ধরো খারাপ তার কাজ করতে ধর্ম বলে না। তাকে যেভাবে বলতেছে সেভাবে সে চলুক। রাইট, ধর্মটাকে সাথে নিয়ে চললে আসলে একটা গাইডলাইন থাকে। মানে কনফ্লিক্ট তৈরি হবে না। রাইট, গাইডলাইন থাকে কনফ্লিক্ট তৈরি হবে না। হুম। মানে আসলেই কনফ্লিক্ট তৈরি হবে না। আমি আসলে বুঝাইতে পারতেছি না, কিনা না, না জানি না। তুমি বুঝাইতে যদি পারছো। হ্যাঁ, সবাই তার হ্যাঁ, ধর্মকে সাথে নিয়ে চলে হুম, এবং ফিউচারে কি করবে সেটা এখনই গোল সেট করে। হুম। তাহলে ওর একটা টার্গেট, একটা মিশন একটা থাকলো। টার্গেট, একটা মিশন। এর জন্য সহায়ক যদি হুম। ছোটখাটো কোনো কোর্স করা লাগে করলো বা মানে বই যদি পড়তে হলে পড়লো বা যেটা। কোনো বড় হুম, ভাইয়ের পরামর্শ নিতে হয় নিল। মানে আমার সময়টা আমার লাইফটা আগেই বলছি আসলে রেকর্ডের আগেও বলছি যে আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে গেছে। হুম, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাইনি। হুম। অনেক কিছু ভেবেছিলাম যে কেউ একজন হয়তো এসে করে দেবে, কেউ একজন এসে করে দেবে। যেমন রাইট, এখন বর্তমান জামানায় মুসলমানরা বসে আছে ইমাম মাহাদি এসে সবকিছু ঠিক করে ঠিক দিবে। করে দিবে। কিন্তু এখন আমার যে ডিউটি সেটা আমি করতেছি হুম, না। হুম। এখন আমার কি কাজ সেটা আমি করতেছি না। আর তুমি যদি ৩ নাম্বার দিতে চাও, অ্যাডভাইস দিতে চাও তাহলে কি আ হবে? ৩ নাম্বার অ্যাডভাইস কি ইনক্লুসিভ হয়নি এটার মধ্যে? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ২ আর মানে ৩ মিলায় ধর্মকে সাথে নিয়ে হ্যাঁ, চললো, হ্যাঁ। গোল সেট করলো আচ্ছা, আর ওই মনিটাইজেশন এর দিকে মানে ফোকাস করলো। ফোকাস করলো। হ্যাঁ, যে আসলে আমি ডাটা সায়েন্টিস্ট হবো ওই বড়, বড় স্বপ্ন দেখে ডাটা সায়েন্টিস্ট হবে। আসলে বিশ্বে ডাটা সায়েন্টিস্ট কয়জন আছে? রাইট, বিগ ডাটা নিয়ে কয়জন কাজ কাজ করে। করতেছে? বা রাইট, ওই ধরনের পরিবেশই কয়জনের কাছে পারবে আছে? না। রাইট। আমরা একটা জিপিইউ অ্যাক্সেস করতে পারি না। হ্যাঁ, একটা সেটাই। জিপিইউ ক্রয় ক্ষমতা আমাদের কাছে নাই। নাই, সেটাই। তো একটা এলএলএম কিভাবে বানাইতে হয়? হ্যাঁ, আমরা বানাই না। এলএলএম কিভাবে বানাইতে জাভাস্ক্রিপ্ট ১১ দিনের হুম। তৈরি। মাত্র ১১ দিনে জাভাস্ক্রিপ্ট তৈরি তৈরি হইছে। হইছে। তো গ্রেডেন হাওয়ার সে চিন্তা করলো লিফটে উঠতেছিল। হুম, হঠাৎ করে লিফটের ওই মেকানিজমটা ফেইল করে। রাইট। তো চিন্তা করতেছে যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বলে যে আমরা গার্বেজ কালেকশন ফ্রি কি কোনো কিছু করতে পারি না? হুম, গার্বেজ সফটওয়্যার দিয়ে সবকিছু ওই যে সফটওয়্যার যে গার্বেজ কালেকশন করে। হ্যাঁ, হ্যাঁ। রাস্ট কিন্তু গার্বেজ কালেক্টেড কালো হয়। সফটওয়্যার না। না। তো গ্রেডেন হাওয়ার কিন্তু ওই লিফটের প্রবলেম থেকেই হুম, পরে রাস্টের আরকি মেমোরি সেভ ডিভাইস বানানোর জন্য চিন্তা করছে। হুম, যে মেমোরি সেভ প্রোগ্রামিং। ওই ডিভাইসটাতে যাতে মেমোরির মানে যখন মেমোরি আমাদের মাথার মধ্যেও যদি মেমোরি মানে ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু রাস্তায় কাগজ খোঁটা শুরু করে দিব। রাইট। তো ওই লিফটও এরকম করতেছে। হুম, কাঙ্ক্ষিত আচরণ যখন করতেছে না তখন তো ওর মেমোরিতে সমস্যা। হুম, আমরা জাভাস্ক্রিপ্টে যখন কোড লিখি আমরা অনেক সময় মেমোরি লিক করে ফেলি। রাইট। তো সি তে যারা কোড লেখে, সি প্লাস প্লাস এ কোড লেখে অনেক সময় মেমোরি লিক করে ফেলে। হুম, তো এই জিনিসগুলো আসলে নিজেকেই হ্যান্ডেল করতে হয়। আমি হয়তো ওপেন করে হুম, রাখছি কোনো একটা পোর্ট ক্লোজ করি নাই ঠিকমতো। একটা ফাইল ওপেন করছি ক্লোজ করি নাই। রাইট। মেমোরি লিক করতেছি। মানে আনওয়ান্টেড বিহেভিয়ার চলতেছে। চলতেছে। তো উনি এই রাস্টের যে কম্পাইলার, এই হুম, রাস্টের কম্পাইলারকে মানে কি বলে স্যাটিসফাই করে কোড লেখা একটা অনেক বড় প্যারা। রাইট। অনেক বড় প্যারা। যেমন আমরা যদি VS কোডে বেশ কিছু হুম, এক্সটেনশন দিয়ে রাখি, ESLint বা প্রিটিয়ার অমুক হ্যাঁ, তমুক দিয়ে বিশেষ করে ESLint যে প্যারাগুলো দেয় হ্যাঁ, বা টাইপস্ক্রিপ্ট যে আমাদের প্যারাগুলো দেয়, টাইপসেট বাধ্য হ্যাঁ, করে আমাকে যে হ্যাঁ, আমাকে অবশ্যই টাইপসেট হইতে হবে। রাইট।
তো এরকম আরকি যে আমি যদি ফোকাসড থাকি এবং প্রবলেম সলভ এর চিন্তা করি হুম, যে আসলে ডাটা সায়েন্টিস্ট হব না, কিন্তু ডাটাকে ইউটিলাইজ করে হুম, আমার হয়তো আমার অল্প কিছু আমার ডাটাবেজে অল্প কিছু ডাটা আছে। এইটাকে আমি এখন এআই কে কাজে লাগাই কিভাবে আমার মাইক্রো সার্ভিসের মধ্যে এআই কে কাজে লাগাইতে পারি। একজন রাইট। হয়তো প্রশ্ন করতেছে একটা, আমার সেইভাবে হুম, কুয়েরি লেখা নাই। হুম, কুয়েরি লেখা নাই সেভাবে। রাইট। কিন্তু আমি যদি আমার এই ডাটাকে আমার এই আমার যে ডাটাবেস এটাকে যদি আমি ল্যাংগ্রাফে হুম, করে রাখি, গ্রাফ ডাটাবেসে দিয়ে রাখি। তারপরে আপনার হচ্ছে যে ও যখন ইউজার কুয়েরি করবে এলএলএম হুম, কুয়েরিটা নিবে, হুম, নিয়ে ওর যে টুলস গুলো থাকবে আমার রাইট। এমসিপি সার্ভারে পাস করে দিবে। আমার এমসিপি সার্ভার থেকে আমার ডাটাবেস থেকেই হুম। ডাটাটা নিয়ে আমার ডাটাবেস থেকে ডাটা নিয়ে আমার হয়তো ওইভাবে কুয়েরি লেখা নেই। কিন্তু আমার ডাটাবেস থেকে সে ঠিকই সার্চ করে কারণ নিয়ে ওই রেজাল্টটা দিয়ে দিতে পারবে। তো হইতেছে ওর কাছে প্যাটার্ন আছে। ও প্যাটার্ন ধরে প্রেডিক্ট করার চেষ্টা করবে যে কোন ডেটাটা আমাকে পুল করতে হবে। জি। ইন্টারেস্টিং জিনিস। যাই হোক আমি আজকে আমরা শেষ করব কথা। বাট একদম সব শেষে ধরো একটা লম্বা সময় পর্যন্ত প্রোগ্রামিং হিরো আলহামদুলিল্লাহ আমরা ৫ বছর শেষ করে ৬ নম্বর বছর আমাদের শুরু হইছে। এখন পর্যন্ত আমাদের ধরো স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করতে একটু লজ্জা লাগে যে প্রোগ্রামিং হিরো তোমার লাইফে আসলে কোনোভাবে কোনো গুরুত্ব বহন করে কিনা? কারণ লজ্জা লাগে এই কারণে অনেক সময় এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলে মানুষজন ভাবে যে ক্যামেরার সামনে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সে তো আসলে ভালো কথাই বলবে। সে তো কোনোভাবে খারাপ কথা বলবে না, ন্যাচারাল। আর বাট প্রোগ্রামিং হিরোতে এট লিস্ট আমরা ওইটা এনশিওর করার চেষ্টা করি যে সবাই যাতে সবার মতামত প্রকাশ করতে পারে এবং সেখানে অ্যা অবশ্যই ফিডব্যাকের ভিতরে যেটা আমরা নিতে পারবো সেটা তো অবশ্যই নিয়ে ফেলবো। আর যদি নিতে নাও পারি যাতে করে এট লিস্ট আমাদের কাছে একটা জাস্টিফিকেশন থাকে যে ভাই এই কারণে হয়তোবা এটা নেওয়া সম্ভব হচ্ছে না। সেই জায়গাটা থেকে তুমি কি তোমার লাইফে প্রোগ্রামিং হিরো কতটুকু গুরুত্ব বহন করছে বা কি করছে? মানে একদম আসলে অ্যা তোমার যেটা ট্রু আলহামদুলিল্লাহ ফিলিং সেটা ট্রু যদি ফিলিংসটা হ্যাঁ, যেটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার যদি ব্যাককে আপনারা জাস্টিফাই করতে চান, আমি হ্যাঁ, পোস্ট যেটা দিছিলাম চাকরি পাওয়ার পরে হ্যাঁ, সেটাও দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ প্রোগ্রামিং হিরোর ইমপ্যাক্ট আমার লাইফে হ্যাঁ, কত। হ্যাঁ, তো আসলে ভার্সিটি এইভাবে দায়িত্ব নেয় না যে তোমাকে চাকরি দিয়ে দিবে। হুম, প্রোগ্রামিং হিরো এইভাবে দায়িত্ব নেয় না যে চাকরি দিয়ে দিবে। কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত তুমি যদি ১০ বছর লাগে তোমার, তো হ্যাঁ। প্রোগ্রামিং হিরো ১০ বছর তোমার সাথে আছে। লেগে থাকতে হবে। যদি যেই ২ বছর অ্যাক্টিভিটি বলতে লাগে হবে। তোমার, হ্যাঁ। ২ বছরই তোমার সাথে আছে। এই যে মেন্টাল সাপোর্টটা বাংলাদেশে আমি আরো বেশ কয়েকটা এডটেক প্ল্যাটফর্ম দেখছি। আমি নিজে দেখছি, এনরোল হইছি। তো মানে দেখার জন্য, বুঝার হুম। জন্য যে কি হয়? এবং কি হয় বা কোর্সও করার জন্য যে হুম। এক জায়গায় তো সবকিছু শেখা যায় না। না, রাইট। বিভিন্ন জায়গায় লাগে এক্সপ্লোর আর করছি। প্রোগ্রামিং তো সবকিছু তো শেখায়ও না। পার্টিকুলার কিছু প্রোগ্রামিং হিরো পার্টিকুলারলি তেমন কিছু শেখা হয় না। আর এটা বিগিনারদের জন্য বেশ রাইট। ভালো। হ্যাঁ। আ এরপরে যেয়ে কিন্তু আবার এক্সপার্ট লেভেলে আবার হ্যাঁ, লাগে। এক্সপার্ট লেভেল এই তো যার ডিফারেন্ট, ডিফারেন্ট কারণেই জায়গায় যাইতে কিন্তু হবে। লেভেল 2 নিয়ে আসছে। রাইট। কিন্তু এখন আমার মনে হয় কি লেভেল 2 আর লেভেল 1 মার্জ করে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। একটা লং টার্ম একটা কোর্স করার হুম, পরে আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দরকার। মানে লেভেল 2 তেও অ্যাডভান্স এখনো আসে নাই। না। ইন্ডাস্ট্রি গ্রেডের লেভেল 2 তে আরো অনেক জিনিসপত্র দরকার আরকি। আমরা করতেছি লেভেল 1 এর সিলেবাসটা মডিফিকেশন এর জন্য আমরা ইন্টারনালি অলরেডি রিসার্চ শুরু করছি। যে কোন জায়গাটাতে আমাদের আরো অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে আসা দরকার এবং কিভাবে পুরা জিনিসটাকে ওইভাবে আমরা ক্যাটার করতে পারি। আর লেভেল 2 জায়গাটাতে আ এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ব্যাচেই আমরা নতুনভাবে ইভলভ করার চেষ্টা করছি। মানে ইভলভ মিনস হচ্ছে যে ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করা। এটাকে পুরা ৬ মাসের বুট ক্যাম্পটাকে ডিফারেন্ট ভাগে ভাগ করা। ফ্রন্ট এন্ড পার্ট, ব্যাক এন্ড পার্ট অথবা ফুল স্ট্যাক আলাদা করা। এবং এইটার বাইরে যেয়েও তুমি যে সাজেশনটা দিছো এটা একটা চমৎকার সাজেশন যে আরেকটু অ্যাডভান্স টাইপের জিনিসপত্র নিয়ে আসা যায় কিনা। প্রবলেম হইতেছে আবার মানে একটা ক্লাসরুমের ভিতরে তো মোটামুটি ডিফারেন্ট মানুষ থাকে। সবাইকে মাথায় রেখে একটা ভাবে যাতে আমরা চলতে পারি। তবে then again আমরা যেটা চিন্তা করতেছি যে লেভেল 2 র পরে আমরা কিছু অ্যাডভান্স ক্র্যাশ কোর্স টাইপের রাখবো, এসএসসি টাইপের। যেখানে ধরো আ ডে লং টাইপের কিছু অ্যাক্টিভিটি হবে। যে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত এটা ডে অথবা লং ট্রেইন। ২-৩ দিনের ওয়ার্কশপ হইতে ২-৩ পারে। দিনের ওয়ার্কশপ যেটা শর্ট এবং সেখানে আমরা ইন্ডাস্ট্রি থেকে টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ। কারণ ওই হয় কি ৬ মাসের পরে এটা যখন লম্বা হয়ে যায় অনেক সময় মানুষজন নিতে পারে না আরকি পুরা জিনিসটা। আচ্ছা আমার লাইফে ইমপ্যাক্ট হ্যাঁ, মানে প্রোগ্রামিং হিরোর যে হ্যাঁ, ইমপ্যাক্ট এটা হ্যাঁ, বলতেছিলাম। তো শেষ করি এটা। এটা হচ্ছে যে আসলে অ্যা জব পাওয়ার যে একটা বিষয়, কিভাবে জবটা সার্চ করতে হয় এটা আমরা এখনো জানি না। হ্যাঁ, স্টুডেন্টরা এখনো এটা জানে না যে রেজুমি কিভাবে তৈরি করতে হয়। রাইট। রেজুমিটা র‍্যাংকিং কিভাবে করতে হয়, রেজুমির স্কোর কত।
হুম। বা আসলে একটা রেজুমি দেখতে কেমন হয়? হুম। এটাকে সিভি বলে না রেজুমি বলে? ২ টার সিভি আর মধ্যে রেজিউমের ডিফারেন্সই তো সিভি বুঝেন। রেজুমির ডিফারেন্স কি? তারপরে আসলে কোথায় সিভি দিব, কোথায় রেজুমি রেজিউমে দেব? দিব। বা কি লিখবো, কি লিখবো না? হুম। কখন আপডেট করব, কখন আপডেট করব না? বা কিভাবে কি করব? এই যে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট যেটা পাওয়া যায়, এই যে পুরা জবের জন্য যে সাপোর্টটা পাওয়া যায়, মানে অনেক প্ল্যাটফর্ম আছে যারা আপনার ইন্টারভিউ প্রিপারেশন করার জন্যই ৪০-৫০ হাজার করে টাকা নেয়। রাইট। মানে বাংলাদেশী টাকায় বা আরো বেশি আরকি। উম তা আপনাকে ইন্টারভিউ প্রিপারেশন করায় দিবে। হুম। এর জন্যই কিন্তু ৪০-৫০ হাজারের উপরে টাকা নেয়। যেজন্য আমি শুরুতেই বলছিলাম এখানে হুম। বসেই হ্যাঁ, যে প্রোগ্রামিং হিরোর ৳৫,৫০০ কোর্স আসলে ৳৫,৫০০ হওয়া উচিত না। তবে ঝংকার ভাইয়ের একটা ভিশন আছে হ্যাঁ। যে এ অ্যাফোর্ডেবল লার্নিং হতে। অ্যাফোর্ডেবল লার্নিং আর এই যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। হুম। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। মানে এটা এটা আমার কিন্তু কাছে খুবই ডিফিকাল্ট। মানে খুবই খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট। মানুষজন একেক সময় একেক কেউ ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, কেউ তাবিজ বিক্রেতা বলবে, হ্যাঁ, কেউ হ্যাঁ। কোর্স বিক্রেতা বলবে, অনেক বলবে। তবে ২ টা প্ল্যাটফর্ম আমি যা ভালো হুম, পাইছি। একটা হইলো স্ট্যাক লার্নার, হুম, আরেকটা হইলো যেই প্রোগ্রামিং হিরো। তো প্রোগ্রামিং হিরো বিগিনারদের জন্য ভালো। হুম। তারপরে স্ট্যাক লার্নারটা মানে অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স আরকি লেভেলের জন্য ভালো। বেশ ভালো কাজ করতেছে। না, না ভালো। খুবই ভালো কাজ করতেছে। মানে পুরা জিনিসটাকে হয় কি যে ধরো প্রোগ্রামিং হিরোতে তুমি তো খেয়াল করে দেখছো যে আমাদের যত মানুষজন আ বলতে পারো যে 90% লোকজন সবাই কিন্তু প্রোগ্রাম। আমাদের ইন্সট্রাক্টর ওরা প্রোগ্রামার, আমাদের যারা ওই যে স্টুডেন্ট রিলেশনশিপ থেকে ফোন দেয়, ওরাও কিন্তু আমাদের স্টুডেন্ট। ওরা কিন্তু আমরা বাইরে থেকে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হায়ার করি না। প্রোগ্রামিং হিরোতে কিন্তু স্টুডেন্টের সাথে যারা কমিউনিকেট করে, কেউ মানে বাইরে থেকে হায়ার করা লোকজন না। যে আমি রাস্তা থেকে একটা লোককে তুলে নিয়ে আসছি যে, "ভাই এই যে ফোন দিতে থাকেন এখন। ফোন দিয়ে পারেন।" ওরা নিজেরাও ওরা প্রোগ্রামার। আবার আমাদের ঝংকার ভাই, আমাদের রাসেল ভাই, আমি অল্প স্বল্প কোডিং এর ভিতরে ছিলাম। এখন হয়তোবা অ্যাক্টিভলি কোড করি না। বাট আমি অল্প স্বল্প ছিলাম। আবার এদিকে তোমার আমাদের আ লিডারশিপ টিমে যারা কাজ করে, বিভিন্ন টিমে যারা ম্যানেজার আছে, তারাও কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল একটা সময়। মানে আমাদের এই প্রোগ্রামিং হিরোর বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট থেকেই তারা আমাদের সাথে প্রায় ৪-৫ বছরের মতো কাজ করে আজকে তাদের এই জায়গাটার মধ্যে আসছে। তারা এখন টিম ম্যানেজ করে। বাট ওরাও কিন্তু প্রোগ্রামার। তা আমি একটা জিনিস যেটা খেয়াল করছি যে, যখন তুমি একটা জিনিস নিজে করছো, তখন তুমি ধরো ফিল করতে পারো। জি, যখন তুমি ফিল করতে পারো, ওইটা যখন প্র্যাকটিক্যালি তুমি একটা বিজনেস বলো বা একটা অর্গানাইজেশন এ কনভার্ট করো, সেটার ভিতরে তুমি তোমার জান প্রাণ দিয়ে দিতে পারো। মানুষজন ক্ষেত্র বিশেষে পুরো জিনিসটাকে যেভাবে যেমন আমাদেরকে অনেক সময় অনেকে বলে যে, "আপনাদের প্রসেসটা তো খুব সুন্দর। এরকম ধরে বেঁধে জিনিসপত্র শেখান।" তো আপনারা অন্য জিনিস শেখান না কেন? আপনারা ডিজিটাল মার্কেটিং শেখান, আপনারা ডেটা সায়েন্স শেখান, আপনারা ওইটা শেখান, এটা শেখান। এখন শেখাইতে চাইলে তো শেখানো যাইতে পারে। কিন্তু আমাদের এক্সপার্টিস ও তো লাগবে। জি। আবার আমাদেরকে ওটা ফিল করতে হবে। অ্যান্ড ওইটা যদি আমরা এক্সপার্টিস না থেকে ফিল না করতে পারি তো আমি এটা কেমনে চালাবো? চালানো আমার জন্য একটু জটিল বিষয় না? শুধু একটা জায়গা থেকে টাকা আসবে সেটার কথা চিন্তা করে আমি জাস্ট একটা কোর্স নামায় দিলাম। তারপরে মানুষজনকে বলতে থাকলাম যে এটা করো, ওইটা করো। ওই জায়গাটা আরকি বুঝছো? প্রোগ্রামিং এরর এই জিনিসটাই আমার কাছে বেশ ভালো লাগছে যে আসলে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট হ্যাঁ, যেটাকে বলে। মানে একদম অভিভাবক হয়ে যাওয়া। কিন্তু যে লেগে থাকবে তার জন্য। তার জন্য। যদি কেউ না লেগে থাকে এবং মানে আমাদের সবই তো রিমোট কালচার। না আরেকটা জিনিস পুরা রিমোট জিনিসটাই কালচার কিন্তু তৈরি হয়। হ্যাঁ, রিমোট কন্ট্রোল পুরা জিনিসটার মধ্যে কিন্তু একটা সায়েন্স আছে। পুরা পৃথিবীর সায়েন্সটা কিন্তু এভাবে কাজ করে। তুমি স্পিরিচুয়াল বা উপরওয়ালার দিকেও যদি তাকাও, পুরা জিনিসটা কি হয়? যে আল্লাহ কিন্তু তোমাকে একটা সাপোর্টিং মেকানিজম দিছে। যে ভাই আ তুমি এটা করো, ওইটা করো না, এটা করো না। কুরআন হাদিসের ভিতরে সবকিছু সে কিন্তু লিপিবদ্ধ করে সে বলে দিছে। আর তোমার কাছে এখন দিয়ে দিছে কি? উইল পাওয়ার। তো ধন্যবাদ ফেরদৌস ভাই। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তোমার সাথে এখনো আমার কথা শেষ হয় নাই। ক্যামেরা বন্ধ করে তারপরে আরো কিছু কথা বলব। বাট আজকের মতো এখানে শেষ করি। তুমি আমার এলাকার মানুষ। আ এটা খুবই ভালো লাগলো এবং আমার একটা কাজ করতো আরকি। কি জানি বলে এটাকে? আমি তো পড়াশোনা করছি যশোর জেলা স্কুলে। একটা লম্বা সময় পর্যন্ত যখন আমাকে মানুষজন জিজ্ঞাসা করত যে, আ "আপনার বাড়ি কই? তোমার বাড়ি কই?" তো আমি বলতাম যে, "যশোরে।" তো যশোর বললে সবাই খুব কুইকলি চিনতে পারে। ঝিনেদা একটু মানুষজন কম চিনে ক্ষেত্র বিশেষে। তো বলতে হয় যে এটা আবার চিনলেও শুনছি কিন্তু এটা কোন জায়গায় জানি? তারপর বলতে হয় যে ওই যে যশোরের পাশে। মানে যশোর সবাই মোটামুটি একবারে চিনতে পারে আরকি। বৃহত্তর যশোর। বৃহত্তর যশোর। একসময় কিন্তু ঝিনাইদহ যশোরের ভিতরে ছিল। এটা জি। মানে অনেক পুরান কাহিনী। যশোর তারপরে আশেপাশের অনেকগুলা মাগুরা, মাগুরা এগুলো যশোর। সবই সব কিন্তু যশোরের আন্ডারে ছিল। তো এখন
এই কারণে আমার বিগত আমি ১ বছরের মতো মনে, মনে একটা মিশনের মধ্যে নামছি। যে এখন আমাকে যেকোনো জায়গায় কেউ জিজ্ঞাসা করলেই আ আমি বলি যে আমার বাড়ি ঝিনাইদহ। আসলেই তো ঝিনাইদহ। মানে খাতা কলম কাগজে সব জায়গাতে আমার জেলা ঝিনাইদহ, কালীগঞ্জ হইতেছে আমার উপজেলা এটা দেওয়া। সো আ তো এই কারণে আমি চিন্তা করলাম যে অ্যা মানে নিজের এলাকার মানুষজন ভালো কিছু করবে, ভালো করলে এটা একটা ভালো লাগা কাজ করে। সো এটা একটা খুবই আ চমৎকার বিষয় এবং আমার কেন জানি মনে হইতো যে এই এলাকার মানুষজন হয়তোবা টেকনোলজিতে অত বেশি একটা আগানো না আরকি। কারণ যশোরে আমি অনেক শুনি যে এই টেকনোলজি কোম্পানি। তারপর ওই হাইটেক পার্ক হওয়ার কারণে ওখানে অনেকে ওই যে জি। কোম্পানি-টোম্পানি খুলছে এটা সেটা আছে। বাট ঝিনাইদহতে আমি হয়তো আমারও এটা অজ্ঞতাও হইতে পারে। বাট আমি একটু কম শুনি। তুমি কি একটু শুনো? মানে তোমার কাছে কি মনে হয় যে এই অঞ্চলে মানুষজন টেকনোলজি প্রোগ্রামিং এটাতে কি খুব বেশি মানুষ মনে হয় না না, খুব অত বেশি অ্যাক্টিভ মানুষ কাজ করে? অ্যাক্টিভ কাজ করে না। অ্যাক্টিভলি অত বেশি এটার না, মধ্যে ইনভলভড না অ্যাক্টিভলি অত আরকি। বেশি। তো অ এটা একটা খুবই চমৎকার বিষয়। যাই হোক ইনশাআল্লাহ তোমার সাথে কথা হবে। আর আশা করি যারা এটা শুনছে সেখান থেকে কিছুটা হইলেও কাজে লাগবে এবং পুরো জিনিসটা আমরা গল্প স্টাইলেই করার চেষ্টা করছি। আর একটু শেষের দিকে বলি। শেষের দিকে এই কারণে বলি যে অনেক সময় হয় কি যে আমরা আসলে লম্বা কনভারসেশন, লম্বা কথাবার্তা অত বেশি এখন আর শুনতে চাই না। আমরা চাই যে শর্টকাটে ১ মিনিটের মধ্যে কিছু একটা বলেন। আমি শুনে জাস্ট সেটা কাজে লাগাবো বা আমাকে ওই তাবিজের মতো যে আমার একটা তাবিজ দেন। হ্যাঁ, আমার কাজ করতে বললেন না। আমার একটা তাবিজ দেন। আমি তাবিজটা নিয়ে আমি হইতেছে গলায় পড়বো নাই মাজায় বাইন্ধা রাখবো। এরপরে আমার সবকিছু অটো হইতে থাকবে। আমি কোন কাজের মধ্যে ঢুকবো না। তো ওইটা তো আসলে রিয়েলিটিতে সম্ভব না। হয়তোবা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে, লাইফ এর হয়তোবা খুব ডিফিকাল্ট সিচুয়েশন এর ভিতরে পড়ছে এই কারণে মনে হয় দেখছে। কারণ ডিফিকাল্ট সিচুয়েশন এ পড়লেই মানুষজন এই টাইপের ভিডিও বা অনেকে এটা মনে করে এআই দিয়ে সব করে ফেলবো। সবই কোডার করবে। লাগবে না। ওটা লাগবে না। সো মানে অবশ্যই এআই কে তো কাজে লাগাইতে হবে। কিন্তু মানুষকেও লাগবে। এবং মানুষকেও ওরকম এআই এর মতো স্মার্ট হইতে হবে। যাকে তুমি একটা মানুষ যার একটু অজ্ঞতা আছে, জ্ঞান একটু কম আছে, একটু বোকা-শোকা। তারা এই ChatGPT কেন? ChatGPT এর আব্বা দিলেও তো সে ধরো এটা দিয়ে কাজে লাগাইতে পারবে। কাজে লাগাইতে পারবে না। তখন এখন মানুষটাও অনেক বড়, গুরুত্বপূর্ণ। বড় কোম্পানি আবার কিন্তু আপনাকে হচ্ছে যে ইন্টারভিউ এর সময়ই হ্যাঁ, এআই এআই ইউজ দিয়েই করতে বলতেছে। দেয়। হ্যাঁ, এআই না, এআই ইউজ করতে দেয় যে হ্যাঁ তুমি সেটাই। এআই ইউজ করে এটাকে সলভ করো। ইনফেক্ট ভাইব তারা কোডিং এটা দিয়ে করতেছে। ভাইব কোডিং দিয়েই করো। করো। কিন্তু তারা এটা ফলো করে যে একটা প্রবলেম সলভিং টা তুমি কি প্রম্পট লিখতেছো? মানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা কি? তুমি কি লিখতেছো? ওইটা তুমি কি এটা গুরুত্বপূর্ণ বুঝে হচ্ছে। লিখতেছো নাকি না না বুঝে বুঝে লিখতেছে। লিখতেছো? আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি যে তুমি ChatGPT দিয়ে কোড লিখো। কোডটা কপি পেস্ট করো না। নিজে টাইপ করে লেখার চেষ্টা করো। আর একটা জিনিস এনশিওর করো যে যা লিখছো সেটা তুমি এক্সপ্লেইন করতে পারো। হ্যাঁ, ধরো তোমার যদি তোমার একজন কলিগ জিজ্ঞাসা করে, তোমার বস জিজ্ঞাসা করে, ম্যানেজার জিজ্ঞাসা করে, আমার তুমি কোডের তো কোন পার্টটা কোন জায়গায় কোন জায়গায় টুইক করলে আমার এই সমস্যাটার সমাধান হবে? হয়ে যাবে। অ্যান্ড তুমি ওই যে কিছু মিমস থাকে না যে ফানি ভিডিও যে ওই আ একটা পার্ট বের করে নিছি পুরা কোডের স্ট্রাকচার সব ভেঙে পড়ছে। আমি বুঝি নাই যে কি হইছে। তো ওইটা হইলে আসলে বিপদ। হ্যাঁ, তুমি সব শেষে যদি কিছু বলতে চাও ফেরদৌস ভাই। না, আলহামদুলিল্লাহ আসলে হ্যাঁ, সবশেষে কি আর বলবো? হ্যাঁ, যদি কোনো হ্যাঁ, যে কেউ, হ্যাঁ, যে কোনো ব্যাকগ্রাউন্ডের, এমনি বাংলা ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। হুম, আমাদের নাদিম স্যার, ড্যাফোডিলের নাদিম স্যার জি। বাংলা, হ্যাঁ, বাংলা থেকে। হ্যাঁ। নাদিম স্যার কিন্তু ওই আইটির হেড। আচ্ছা, আচ্ছা। আমি জানতাম না উনি এটা। বাংলা ডিপার্টমেন্ট থেকে। ওয়াও! আসলে যে কেউ যেকোনো ডিপার্টমেন্ট থেকেই আসতে পারে। মানে এই সাবজেক্টটা আমাদের এই খুবই ওপেন। সেক্টরটা হ্যাঁ, এমন ওপেন যে কেউ আসতে পারে। অ্যাকসেপ্টেন্স আছে এখানে আসলে। হ্যাঁ। কোন রিপিল্যান্ট নাই। না রিপ্লেন্ট যদি নাই। কেউ না যায়, মানে ঝরে যদি কেউ না পড়ে, হুম। লেগে থাকলে কিছু না কিছু করতে পারবেই সে। ওরা ২-৩ বছর লেগে থাকতে হবে পুরো ২-৩ বছর জিনিসটা। ওই যে ১০,০০০ ঘন্টার একটা কনসেপ্ট আছে। কনসেপ্ট আছে। যেখান থেকে আমি আরকি ওই ২,০০০ ঘন্টার কথা যেটা বলছিলাম। ২-৪ ঘন্টা হইলে কিন্তু ইনিশিয়াল স্টেজ হয়ে যায়। ইনিশিয়াল স্টেজ হয়ে যায় যেটা হ্যাঁ। আমি বলছিলাম আরকি। তো আমার ওই যে ইনটেন্স মুহূর্তগুলোতেও আমি ফোকাস ছিলাম। মানে এইভাবে আমি ২,০০০ ঘন্টা মোটামুটি পুরাইছি। হুম। যে মিনিমাম ২,০০০ ঘন্টা। আর ভার্সিটির লাইফে তো আছেই কোডিং করা-টরা বা যে রাইট। থিওরি গুলা হ্যাঁ, শেখা, রাইট। সেগুলা তো আর ইনক্লুড করি নাই। না। জাস্ট এই যে ৬ মাসের ট্রেনিং, হ্যাঁ, এখানে যে প্র্যাকটিস গুলো। এখানের প্র্যাকটিস গুলা, এটার মধ্যে আরকি ২,০০০ ঘন্টা আমি মিলাইছি। বাহ! চমৎকার। ঠিক আছে ফেরদৌস ভাই আজকের মতো আমরা রেকর্ডিং এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।